তিক্ত মেজাজ নিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে বিভোর সিগারেট টানছে একটার পর একটা। পুরো নাম মুহতাসিম মাহতাব বিভোর, সরকারি চাকরিজীবী, বাবা আর্মি ছিলেন, বর্তমানে রিটায়ার। এই তো গত সপ্তাহে মাকে নিয়ে নানার বাড়ি যাওয়ার যাত্রাকালে জ্যামে আটকায়। তখন রাস্তায় একটা মেয়েকে দেখে সে। বন্ধু বান্ধবদের সাথে মেয়েটা হাসছে, মেয়েটার গ্যাজ দাঁত ঝিলিক দিচ্ছিল। বিভোর মুগ্ধ হয়ে মাকে বলল, মেয়েটার হাসি সুন্দর, তাই না আম্মা? ছেলের মুখে কোনো মেয়ের প্রশংসা শুনে খুশিতে মন নেচে ওঠে সৈয়দা লায়লার। ছেলের বইয়ের আশায় শুকিয়ে খা খা করা হৃদয়ে যেন বৃষ্টি নামে। তিনি দ্রুত নেমে পড়েন। বিভোর অবাক হয়ে ডাকে, ও আম্মা, কই যাও? তিনি প্রত্যুত্তরে কিছু বললেন না। রাস্তা ছেড়ে ফুটপাতে ওঠেন। বিভোর দেখতে পায় গ্যাস দাঁতের মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়েছেন তিনি। বিভোর মাথায় হাত দিয়ে বিরক্তি নিয়ে মুখ দিয়ে চয়ের মতো উচ্চারণ করে। তারপর কি কথা হলো সৈয়দা লায়লা আর ওই মেয়ের বিভোর জানে না। জরুরি কাজে সে যশোর গিয়েছিল 3 দিন আগে। এসে শুনে 3 দিন পর নাকি তার বিয়ে। বিভোর নাকচ করাতে সৈয়দা লায়লা সে কি বিলাপ, সব ঠিক হয়ে গেছে, এখন বিয়ে ভাঙলে মান সম্মান যাবে, কত কি। বাধ্য হয়ে পাগড়ি পরতেই হলো মাথায়। এবং বিয়ে করতে গিয়ে দেখে বউ সেই গেজা দাঁতের মেয়েটা। এত কিছুর পরও বিভোর সব মেনে নিল। শপথ নেয় নিজের মনে সে তার বউকে সর্বোচ্চ ভালোবাসবে, নতুন করে নতুন জীবনে শুরু করবে। রাতে রুমে ঢুকে দেখে বধূ বেশে ঘোমটা টেনে এক রমণী বসে আছে। বিভোর মুচকি হেসে আওড়ায়। আমার বউ। দরজা লাগিয়ে বিছানায় এসে বসে। শেষে কিছু বুঝে ওঠার আগে রমণী আক্রমণ করে বসে। তার হাতে ধারালো ছুরি বিভোরের গলায় ধরে রেখেছে। ঝাঁঝালো কণ্ঠে রমণী বলে ওঠে, ছুঁয়েছেন তো মেরে দেবো একদম। বিভোর অবাকে চরম পর্যায়ে। এই কেমন বউ তার! প্রথম রাতে গলায় ছুরি ধরেছে। এই মেয়ে, গলা থেকে এটা। সরাও, তারপর কথা বলো, ধমকেশ্বরে বলল বিভোর। আগে বলুন, আমায় ভুলেও ছুঁয়ে দেখবেন না। আচ্ছা, ছোবো না। রাজ্যের বিরক্তি নিয়ে বলল বিভোর। রমণী দূরে গিয়ে বসে মাথা নত করে। বিভোর ভুরু নাচিয়ে রাগ নিয়ে বলল, কাহিনী কি? আর নাম কি তোমার? বিপরীত মানুষটা একটু অবাক হয়। ভাবে যাকে বিয়ে করলো তার নামই জানে না এই লোক, কিন্তু তা নিয়ে টু শব্দ করলো না। কাঠ গলায় বলল, ধারা, সিদ্রাতুল ধারা। ও, নাইস নেম। তো কাহিনী কি? ধারা দায়সারা ভাবে বলল। আমার বয়ফ্রেন্ড আছে, বিয়েটা চাপে করেছি আমি। বিভোরের মেজাজ খিচড়ে গেল। কপট রাগ নিয়ে বলল, চাপ দিলেই বিয়ে করে ফেলবা নাকি? দেখুন, আমি সত্যি বাধ্য হয়ে বিয়েটা করেছি। আর আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। আপনার বয়ফ্রেন্ড বাসে? অবশ্যই। তাহলে বিয়ে ভাঙলো না কেন? বয়ফ্রেন্ডের নাম কি? কারণ সে দেশে নেই, 1 বছর হলো ফ্রান্সে গেছে, আরো 1 বছর লাগবে ফিরতে। সেখানেই জব করে, আর নাম আয়ুষ রহমান। বিভোর ভারী অবাক হয়ে বলল। প্রতিষ্ঠিত ছেলে, তো বাপ মা বিয়ে দিল না কেন? ধারা চোখ গরম করে তাকায়, কিরমির করে বলল। সব বলতে হবে নাকি? বিভোর রাগের তেজ বাড়িয়ে বলল। ভদ্রভাবে মাথা নিচু করে কথা বলো, এটা আমার বাড়ি, আমার ঘর। ধারা নিভল, বলল, আয়ুষ আমার চাচাতো ভাই, আর আমার বাপ চাচার সম্পর্ক সাপে নেউলে, এটাই সমস্যা। বিভোর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল। তো ডিভোর্স চাই? ধারা তাকায় আবারও, চোখ সরিয়ে নেয়, বলল, 1 বছর পর আয়ুষ ফিরলেই চলে যাব আমি। ইয়োর উইশ। বিভোর সিগারেটের বাক্সটা হাতে নিয়ে বারান্দায় চলে আসে। ইজি চেয়ারে বসে সিগারেটে টানে আর ভাবে সারা জীবন প্রেম করলো না, বউয়ের সাথে প্রেম করবে বলে। যখন বউ হলো তখন জানা গেল বউয়ের বয়ফ্রেন্ড আছে, তাকে ছোঁয়া যাবে না, ছুলে মেরে ফেলবে। অদ্ভুত। আপনার ফোনটা দিবেন একটু? বিভোর পিছনে ফিরে তাকায়। ধারা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। বিভোর কাঠগলায় বলল, কি দরকার? আমার বয়ফ্রেন্ডকে কল দিব। ধারার স্বাভাবিক কণ্ঠ। বিভোর হতচকিত, হতচকানো দেখে সে তাকায়। ধারার তারা। দেবেন, একটু জলদি দিন। বিভোর ব্যাপারটা ঘিরে নিল। বাইরে তাকে ম্লান হেসে বলল, এই প্রথম কোন স্ত্রী তার স্বামীর কাছে ফোন চাইলো বয়ফ্রেন্ডকে কল করার জন্য। কিন্তু আমি আপনাকে স্বামী মানি না। ধারার দ্রুত জবাব। বিভোর কিছু বলল না, ফোন এগিয়ে দেয়। তারপর রুমে ঢুকে পড়ে। ধারা কল করে আয়ুষের নাম্বারে। প্রথম কলে আয়ুষ ধরল। হ্যালো। হ্যালো আয়ুষ, আমি ধারা। ধারা? এ কার নাম্বার? তুমি কোন বাড়ি? এটা আমার বরের নাম্বার, আর বরের বাড়িতেই আছি আমি। তোমার বর মানে? তোমার বর তো আমি হব। আয়ুষের কণ্ঠে তেজ। মানে যার সাথে বিয়ে হলো তার নাম্বার। তোমাকে ছুঁয়েছে? না, লোকটাকে ভালোই মনে হলো। তোমার কথা বলেছি আমি। ধারা আয়ুষের সাথে কয়েক মিনিট কথা বলে রুমে আসে। বিভোরকে ফোন ফেরত দেয়, সাথে দেয় ধন্যবাদ। উত্তরে বিভোর তাচ্ছিল্য হাসল। আমি কি রুম থেকে বেরিয়ে যাব? সে কি, কেন? স্বামী মানো না, আবার এক রুমে থাকতেও চাও। ইন্টারেস্টিং। দেখুন, চাই না বাকিরা জানুক আমাদের মধ্যে সম্পর্কটা আসলে কি। আপনি বাইরে গেলে সবাই সন্দেহ করবে। আপনি রুমেই থাকুন, আমি সোফায় ঘুমাচ্ছি।
থাক, আমি সোফায় ঘুমোচ্ছি। বিভোর বালিশ কাঁথানে সোফায় এসে শুয়ে পড়ে। ধারা শাড়ি চেঞ্জ করে বিছানায় আসে। তখন বিভোর কথা ছুড়ে দেয়। শাড়ি টাড়ি সামলিয়ে ঘুমাবেন প্লিজ। স্বামী তো, ছুঁয়েও ফেলতে পারি। ধারা কিছু বলল না, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। শুয়ে পড়ে চট করে ঘুমাতে পারলে সে বাঁচে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। অচেনা বাড়ি, অচেনা রুম, অচেনা মানুষজন, অন্যজনের বিছানা। কেমন জানি ছটফট হচ্ছে ভেতরে, বারবার এপাশ ওপাশ করছে সে। বিভোর তা টের পেয়েছে, সোফা থেকে বলল, কোনো সমস্যা? ঠান্ডা লাগছে? আমি কি বারান্দার দরজা বন্ধ করে দিব? হুম, ঠিক আছে। কিছু লাগলে বলো। স্বামীগিরি করতে হবে না আপনার। বিভোর পাশ ঘুরে চোখ বুজে ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে সে আতঙ্কিত। তারপর আবারও বলল, 1 বছর যে থাকবেন আমার সাথে, তারপর আপনার বয়ফ্রেন্ড মেনে নেবে? আমার বয়ফ্রেন্ড আমার চোখ বুঝে বিশ্বাস করে। গুড। কিন্তু ততদিনে আপনি আমার প্রেমে পড়ে গেলে? ইম্পসিবল। বিভোরের প্রেমে কত মেয়ে দেওয়া না, দেখি কি হয়। বিভোরের কণ্ঠে আত্মভাব প্রবল। সে যেন শিওর তার প্রেমে ধরা পড়বেই। আর ধারা বিভ্রান্ত বোধ করছে। এত সহজে সব মেনে নিল স্বামী নামের মানুষটা? কোনো স্বার্থ কি আছে, নাকি ছুরি দেখে ভয় পেয়েছে? বউ পালিয়েছে। বিভোরের স্বাভাবিক কণ্ঠ যেন এটা হবারই ছিল। বিভোরের কথা শুনে ডাইনিং রুমে ধারার জন্য অপেক্ষা করা উপস্থিত 4জন ফ্যামিলি মেম্বার আটকে উঠল। বিভোর চেয়ার টেনে বসে। সৈয়দ দেলোয়ার হোসেন চোখ গরম করে বলেন, কি বলিস? বউ পালাইছে মানে? সৈয়দা লাইলা স্বামীর সাথে তাল মেলান। ছেলেকে ঝাড়ি মেরে বলেন, তোর বিয়েতে মত ছিল না জানি, তাই বলে আমাদের সাথে মস্করা করবি? বলছি বৌমা কই, আর তুই বলে ফেললি পালাইছে। যা বউরে নিয়ে আয়। বিভোর প্লেটে স্ন্যাক্স ভেজিটেবল প্যাটিস নিতে নিতে বলল। বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো। বিভোরের কথা শুনে সামিয়া দ্রুত বিভোরের রুমের দিকে যায়। পুরো নাম সামিয়া রহমান। বিভোরের বড় ভাই বাদল মেজবাড়ির স্ত্রী। 2 বছর হলো বিয়ের। বিভোর আর সামিয়ার সম্পর্ক আপন ভাই বোনের মতো। বিভোর ভাবি ডাকে না, আপু বলে সম্বোধন করে। সামিয়া বিভোরকে ডাকে ছোট ভাই। 2 মিনিটের মধ্যে সামিয়া এসে ঢোক গিলে বলল, সত্যি কোথাও নাই। বাদল চোখে চশমা ঠিক করে বিভোরকে বলল, সমস্যা কি হয়েছিল? বউ পালালো কেন? বিভোর খাওয়া বন্ধ করে ভাইয়ের দিকে তাকায় বলে, তার সাথে কোনো সমস্যা হয়নি আমার। বাদল গলা খাকারি দেয়। তারপর বিভোরের পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলল, তোর পুরুষত্বের সমস্যা টমস্যা আছে নাকি? বিভোর কান দুটো ঝাঝা করে উঠল। তীক্ষ্ণ চোখে বড় ভাইয়ের দিকে তাকায়। বাদল দ্রুত চোখ সরিয়ে নেয়। বিভোর রাগ নিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চিঠি বের করে বাদলকে দেয়। বাদল খানিক অবাক হয়। চিঠির ভাঁজ খুলে লাইলা বলেন, কি লেখা জোরে পড়। বাদল জোরে পড়া শুরু করলো। মুহতাব সাহেব, আমি চলে যাচ্ছি। কোনো পুরুষের সাথে এতদিন থাকাটা রিস্ক। এই রিস্ক আমি নিতে চাই না। তার উপর অচেনা বাড়িতে আমার ঘুম আসছিল না। বিয়েটাও জোর করে দেওয়া হয়েছে। বাবাইয়ের বাড়ি থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বাবাই বডিগার্ড রেখেছিল। আজ সেই সুযোগটা পেয়েছি আমি, তাই পালালাম। আপনি তো জানেনই আমার বয়ফ্রেন্ড আছে, আর এটাও বলেছি আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। তো কোনো পুরুষের সাথে 1 বছর থাকাটা ইম্পসিবল। আমাকে খুঁজে লাভ নেই। বাবাইয়ের বাড়ি পাবেন না। ভালো থাকবেন। দেলোয়ার হোসেন রাগে গম গম করে উঠে বলল, ছি ছি, সমাজে মুখ দেখাবো কিভাবে? বিয়ের পরদিনই বাড়ির বউ পালিয়েছে, আবার বয়ফ্রেন্ডের জন্য। বাদল সামিয়ার দিকে তাকায়। সামিয়া ভয়ার্ত চোখে তাকায় বাদলের দিকে। এমন ঘটনা তাদের বংশে প্রথম। রাজশাহীর এই অঞ্চল সহ আশেপাশে অনেক অঞ্চলের মানুষের কাছে একজন সম্মানিত মানুষ সৈয়দ দেলোয়ার হোসেন। আর ওনার ছেলের সাথে এমন ঘটনা। তিনি রাগে চোখে স্ত্রী লাইলার দিকে তাকালেন। লাইলা 2-3 বার ঢোক গিলেন। তিনি তো মেয়ে পছন্দ করে একদম বিয়ে ঠিক করে এসেছিলেন, স্বামীকে রাজি করিয়েছেন, আর সেই মেয়ে নাকি পালালো। এত বড় বাসটা দিতে পারলো। দেলোয়ার হোসেন বাদল সহ আরও আত্মীয় 2-3 জন মিলে সেদিন ধারাদের বাড়ি যায় 1 বছর পর। বিভোরকে সারা রাত কল করেও পাওয়া যায়নি, তাই বাধ্য বিভোরের ফ্ল্যাটে আসে সায়ন। 3 বার কলিং বেল চাপার পর দরজা খুলল বিভোর। ঘুম ছড়ানো কণ্ঠে বিভোর বলল, কিরে শালা, সকাল সকাল কি চাই? সায়ন বিভোরকে ঠেলে ভেতরে ঢুকে। বিভোর দরজা লাগিয়ে দুলে দুলে রুমে এসে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। সায়ন বিভোরের পিঠের উপর উঠে বসে। ঘুম কাতুরে বিভোর বলল, গে হয়ে গেছিস? বইয়ের মতো এমন করছিস কেন? সর। বিভোর ধাক্কা দিয়ে ফেলে দেয় সায়নকে। সায়ন মুখ খুলে, তোর ফোন কই? আছে কোনো জগতে, খুঁজা দেখ। তোর মনে হয় 1 কোটিটা কল দিছে, ধরস না কেন? বিভোর ভারী অবাক হয়ে উঠে বসে। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখে সায়নের 35টা মিসড কল। ইনোসেন্ট মুখ করে সায়নের দিকে তাকিয়ে বলে, 35টা মাত্র, 1 কোটি কই? তুই নেশা করছিস? বিভোর শুয়ে বলল, মাথা ব্যথা ছিল খুব, ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম 3টা, এজন্যই ঘুম এমন কামড় মেরে ধরেছে।
বাদ দে, কি দরকার ক জলদি। ইম্পর্টেন্ট কথা, ফ্রেশ হয়ে আয়, তারপর বলবো। বিভোর অলসতা ভেঙে উঠে ওয়াশরুমে যায়। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসে একদম ঝকঝকে। বল কি বলবি। আমার গার্লফ্রেন্ড, ও বায়না করেছে দার্জিলিং ঘুরবে, তুইও সাথে চল। বিভোর সাফ নাকচ করে। না না, কাবাব মে হাড্ডি হব না, যা তোরা এনজয় কর। আরে শালা, দিশারিকেও নিয়ে নিবি, ওর তো অনেকদিনের শখ দার্জিলিং যাবে, নিয়ে নে, তোরা ঘুরবি আর আমরা আমাদের মতো। তো আমারে দিয়া তোর কাম কিতা? তুই তো 2 বার ঘুরে এসছিস, সবই চিনিস, আবার পর্বতারোহী তুই। আমি তো সারা জীবন কোথাও ঘুরিনি, একটু ডর ভয় আছে না? শালা গবেট, বউরে নিয়ে নতুন কোথাও হানিমুনে গেলেও কি আমারে নিবিনি? তা নিব না, কিন্তু এখন তো চল প্লিজ। বিভোর উঠে দাঁড়ায়, রান্নাঘরে এগোয়। সায়ন পিছন পিছন আসে, রিকোয়েস্ট করে। প্লিজ দোস্ত, তুইও আয়, তুই, আমি, উর্মি, দিশারি, 4 জনে মিলে দার্জিলিং ট্যুর জোস হবে, আয় প্লিজ। সায়ন, জোর করিস না, অফিসে ছুটি নিতে হবে। গত মাসেই 2 দিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম, এখন আবার কি ভাববে? তুই বললে ছুটি দিবে, প্রমোশন পেয়েছিস, একটা দাম আছে না, প্লিজ দোস্ত। বিভোর কিছুক্ষণ কিছু ভাবে, তারপর কোনো মতেই বলল। আচ্ছা যা, যাবো। দিশারিরে বলেছিস? সায়ন প্রফুল্ল মুখ করে বলল। রাতেই বলছে ওর আছে, আগামী রবিবার আমরা যাত্রা শুরু করব। বিভোর পেঁয়াজ কাটতে কাটতে ছোট করে বলল। হুম। সায়ন রাজশাহীর ছেলে, বিভোর সায়ন একই স্কুল কলেজে পড়েছে। ভার্সিটি বয়সে এসে আলাদা হয়ে যায়। সায়ন ঢাকা গুলশানে চলে আসে। অনলাইনে ফোনে যোগাযোগ ছিল দুজনের, মাঝে মাঝে দেখাও হতো। 11 মাস পূর্বে বিভোর ঢাকায় চাকরির ইন্টারভিউ দেয় শখে, কিন্তু চাকরিটা হয়ে যায়। মোটা অঙ্কের বেতনে চাকরিকে ত্যাগ করতে চায়। বিভোর ঢাকা চলে আসে, গুলশানে ফ্ল্যাট ভাড়া নেয়। সায়ন ভালো ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। কলেজের বান্ধবী দিশারিকেও পেয়ে যায়, রাস্তায় কাজে মন দেয়। প্রমোশন পেয়ে গত মাসে ফ্ল্যাট কিনে। একটু আগে যে কইলি আমি পর্বত আরোহী, কোন আন্দাজে কইলি? সায়ন হেসে বলল। সবসময় পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াস, ভিডিও করে ফেসবুকে দিস, সবাই তো তোরে তাই বলে। সারা জীবন পর্বত আর অফিস লয়ে থাকবা নাকি মামা? বিয়ে শাদী প্রেম পীড়িত করবা না? প্রেমটা বউয়ের জন্য রেখেছিলাম, কিন্তু বউ বিয়ার রাতে ছাগা দিয়ে দেখা করে ফাঁকি মাইরা উড়াল দিছে, আর প্রেম নাই মনে। বিভোর ডিম ভাসতে ভাসতে বলল। সায়ন ফ্রিজ খুলে আপেল নেয়, ড্রয়িং রুমে যেতে যেতে কথা ছুড়ে দেয়। প্রেম যখন আসবে তখন আটকে রাখতে পারবা না। বিভোর দুর্বোধ্য হাসলো। 1 বছর আগে সেই রাতটার কথা মাঝে মধ্যে মনে হয়, তবে ধারার মুখটা ঠিক মনে নেই। নামটাই শুধু মনে আছে, কখনো খোঁজ নিতেও ইচ্ছে হয় না বিভোরের। রাগও নেই ধারার উপর। মেয়েটার তো দোষ নেই, ভালোবেসে পালিয়েছে। ভালোবাসা দোষের নয়, ডিভোর্স নিতে একদিন হয়তো আসবে। এটা কার ছবি আঁকছস, কোন মাইয়ার? বিভোর রান্নাঘর থেকেই বুঝতে পেরেছে সায়ন কোন ছবির কথা বলছে। সে রান্নাঘর থেকে উত্তর দেয়। জানি না, কল্পনা থেকে আঁকছি। বিভোর ছুটির দিনে এটা সেটা আঁকে। 2 মাস আগে একটা মেয়ের ছবি আঁকে। মেয়েটা প্রাইভেট কারে বসে আছে, গালের অর্ধেক ঠোঁট নাক 2 হাত দিয়ে ঘুরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে হাসছে। মেয়েটা হাসলে চোখ দুটিও হাসে, চিকচিক করে চোখের মনি, চুল উঠছে বাতাসে। কল্পনা থেকে ছবিটা আঁকা, কেন জানি ছবিটা বেশি ভালো লাগে তার, খুব বেশি। বিভোরের কাছে তার আঁকা বেস্ট ছবি এটা। বিকালে বিভোর বের হয় বাইক নিয়ে। মিরপুর এসে জ্যামে আটকায়। 15 মিনিট পার হয়ে গেছে জ্যামে। গরম নেই ভাগ্যিস, সকাল থেকে বাতাস হচ্ছে হালকা। রাতে বৃষ্টি আসার সম্ভাবনা প্রবল, আকাশটা ঘোলাটে। সন্ধ্যা হওয়ার উপক্রম তখন। বিভোর সামনে চুল খাড়া করতে করতে আশেপাশে তাকায়। চোখে আটকে যায় রাস্তার পাশে ফুটপাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লেডিস শার্ট জিন্স পরা, কানে সাদা হেডফোন, কারোর সাথে কথা বলছে। দুগালের অর্ধেক ঠোঁট নাক ঘুরে হাসছে, যেন চোখ দুটিও হাসছে। আশ্চর্য, সামনে সিল্কি চুল, মৃদু বাতাসে মৃদু উড়ছে। কল্পনায় একা কারো অবয়ব বাস্তবে যখন দেখা দেয় তখন কেমন রিয়াকশন নিতে হয় বিভোরের জানা নেই। ওই মিয়া, বাইক টানো। বিভোর পেছনে তাকায়, একজন রিক্সা ড্রাইভার তাকেই বলছে। জ্যাম ছেড়ে দিয়েছে বিভোর। আরেকবার তাকায়, ফুটপাতে মেয়েটা নেই। দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দেয়। ছবির মেয়েটাকে সে ভালোবাসে না, শুধু ভালো লাগে দেখতে, তাই আর এটা নিয়ে মাথা ঘামায়নি। ঠোঁট হাসলে চোখ হাসে, এমন মেয়ে হাজারটা আছে বাংলাদেশে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানালার পর্দা উঠছে। দিশারি তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে। তখনই কলিং বেল বেজে ওঠে। নিহা ফোন টিপছিল, দিশারি তাড়া দেয়। বসে আছিস কেন? দেয় কে আসছে এই রাতের বেলা। নিহা বিরক্তি নিয়ে উঠে দরজা খুলে কাক ভেজে একটা মেয়েকে দেখতে পায়। চিকন চাকন দেখতে, জিন্স শার্ট পরা, উচ্চতায় 5 ফিট 8 তো হবে। বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে। কে তুমি? মেয়েটি মৃদু হেসে বলল। দিশারি নামের কেউ। কে রে? দিশারি রুম থেকে বেরিয়ে দরজার সামনে আসে। মেয়েটিকে দেখে চিৎকার করে উঠল সে। ধারা, তুই? ধারা হেসে মাথা নাড়ায়। দিশারি ভেজে অবস্থায় থাকা ধারাকে চাপড়ে ধরে। ধারা চিৎকার দেয়।
ভিজে যাবি আপু, ছাড়। দিশারি আরেকটু জোরসে চেপে ধরে, খুশিতে বাকবাকুম হয়ে বলল। ভিজো, কতদিন পর বোনটারে দেখছি, ঝুড়িয়ে ধরবো না? ধারা দীর্ঘ হেসে দিশারিকে জড়িয়ে ধরলো, অভিমানী স্বরে বলল। আমার খোঁজ নিতে ইচ্ছে হয় না তোর আপু? দিশারি ধারাকে ছেড়ে বলে। আগে ভেতরে আয়, ড্রেস চেঞ্জ কর, খা, তারপর কথা হবে। ধারা ভেজা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে, সব কাপড় ভিজে গেছে। দিশারির কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে নিহা দিশারিকে গুঁতো দিয়ে জিজ্ঞাসা করলো। কে রে? দিশারি হেসে জবাব দেয়। আমার বোন, মামাতো বোন। দিশারি নিহা দুজনে একই কোম্পানিতে জব করে, সেই সূত্রে পরিচয়। বিকেলে দিশারির মা বাবা দেশের বাড়ি গেছেন, তাই নিহা এসেছে দিশারিকে সঙ্গ দিতে। ধারা ওয়াশরুম থেকে বের হয়ে ডাইনিং রুমে আসে। দিশারি খাবার সাজাচ্ছে। ধারা নাক কুচকে বলল। খাবো না আপু। খাবি নাকি? মার দিব, রাত 9টা বাজে। দিশারির ধমক। তাই বলে ভাত, রুটি বা ব্রেড দে, ভাত না। আচ্ছা বস, দিচ্ছি। দিশারি ব্রেড এগিয়ে দেয়। ধারা খেতে খেতে বলল। ফুপি কই, দেখছি না যে। মা বাবা তো বাড়িতে গেছে আজকে। ধারা ছোট করে উত্তর দেয়। ও, তারপর আবারও জিজ্ঞাসা করলো। এ আপুটা কে? দিশারি নিহার সাথে ধারার পরিচয় করিয়ে দেয়। খাওয়া পর্ব শেষ করে দুই বোন গল্প করতে বসে। নিহা পাশের রুমে বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপ নিয়ে ব্যস্ত। দিশারি শুরু করে। কই থেকে আসলি? হোটেল থেকে। আর কেউ আসেনি? ধারা ভারী ইনোসেন্ট গলায় বলল। না তো, একাই আসছি। দিশারি আটকে উঠল। সে কি, একা? ধারা মাথা নাড়ায়। দিশারি সরু চোখে তাকায়, ধারাকে পরখ করে নিয়ে বলল। বাড়ি থেকে পালিয়েছিস? ধারা এক চোখ বন্ধ করে জড়সড় হয়ে বাচ্চামি ভঙ্গিতে হেসে বলল। কেমনে জানলি? আপনার এই কাহিনী মনে কয় সারা দুনিয়ায় জানে। পাত্র ঠিক হলেই যে পালান, আমার এতে ছোট্ট খালা বলেছে। দরজার ওপাশ থেকে নিহা রুমে ঢুকতে ঢুকতে বলল। পাত্র ঠিক হলেই পলায় মানে? দিশারি ধারার দিকে তাকিয়ে হাসে, তারপর নিহাকে বলল। ও বাউন্ডুলে স্বভাবের, সারাক্ষণ ঘুরে বেড়ায়, ট্রাভেলিং করে, পুরো বাংলাদেশ ওর চেনা। পড়তে চায় না, তাই বড় মামা 4 বছর ধরে চেষ্টা করছেন বিয়ে দিয়ে দিতে, কিন্তু পারছেন না। দিশারিকে বাধা দিয়ে নিহা বলল। কেন? দিশারি মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল। আহ, বলতে তো দিবি। সরি বল। পাত্র ঠিক হওয়ার পরদিনই উনি বাড়ি থেকে পালায়, তাই আর বিয়ে হয় না। নিহা ধারার দিকে তাকায়, হকচাকানো চোখে ধারাকে বলল। এত সাহস? থাকো কই তখন? দিশারি ফোরন কাটল। হোটেল, রাইট? ধারা হেসে মাথা নাড়ায়। নিহা প্রশ্ন করে। টাকা? তাই তো। টাকা কই পাস? ছোট ভাইয়া দেয়। ধারার স্বাভাবিক কণ্ঠ। মানে ছোট ভাই তোরে পালাতে হেল্প করে? হিয়া মাবুদ। দিশারি তালগোল পাকিয়ে মাথায় হাত রেখে বলল। নিহা বিড়বিড় করে। কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। দিশারি আরো পাশ ঘেসে বসে। ধারার মস্তিষ্কে অনেক প্রশ্ন গিজগিজ করছে। যখন বাড়ি ফিরিস কিছু বলে না? বড় 2 ভাইয়া, বাবাই মা অনেক বকে, কিন্তু তারপরেও ছেড়ে দেয়। প্রথম যখন পালিয়েছিলি, ফেরত আসার পর কি রিয়াকশন ছিল? আর কি, ভেবেছিল বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছিলাম, তারপর ছ্যাঁকা খেয়ে বাড়ি ফিরেছি। বলেই হো হো করে হেসে উঠল ধারা। নিহার চোখ পিটপিট করছে। মেয়েটার কাছে জীবন কত সোজা। 3 ভাইয়ের আদরের 1 বোন, বাবা মায়ের 1 মেয়ে, তাই বলে হয়তো এত আনন্দ তার। যা ইচ্ছে হয় করে ফেলে, পরোয়া করে না। আচমকা ধারা মুখের ভঙ্গি এমন করে যেন সে গুপ্তধনের সন্ধান পেয়েছে। ফিসফিসিয়ে বলল। আপু জানিস একটা কথা? দিশারি দ্বিগুণ উৎসুক দৃষ্টি নিয়ে বলল। 1 বছর আগে আমার একটা বিয়ে সত্যি হয়ে গিয়েছিল। নিপা দিশারি হা হয়ে যায়, একসাথে বলে ওঠে। তারপর? ধারা গলা খাকারি দিয়ে টান টান হয়ে বসে পা ভাঁজ করে, তারপর বলল। বিয়ের 3 দিন আগে শুনি আমার বিয়ে, আবার ঘরোয়া ভাবে, কাউকে দাওয়াতও দেওয়া হয়নি। ছোট ভাই তখন ট্যুরে ছিল, সাহায্য করার কেউ ছিল না। 3-4 জন আমায় পাহারা দিত। কত চেষ্টা করি পালাবার, কিন্তু পারিনি। তারপর বুদ্ধি করি। কি বুদ্ধি? একটা নাটক দেখেছিলাম। বিয়ের রাতে বউ বরের গলায় ছুরি ধরে বলে, ছবির না, নয়তো মেরে দিব। আমার বয়ফ্রেন্ড আছে, বাইরে থাকে, দেশে আসলেই বিয়ে করব আমরা। তো আমিও বুদ্ধিটা করলাম, আমিও সেম কাজ করব। আমার এক ফ্রেন্ড আছে, ফ্রান্সে আছে, ওকেই সবটা খুলে বলি। রাজি করাই ফোনে আমার সাথে বয়ফ্রেন্ডের মতো কথা বলতে। তারপর প্ল্যান মতো সব হয়। বরের ফোন দিয়ে ফ্রান্সের ফ্রেন্ডের সাথে কথা বলি, এরপর চিঠি লিখে পালাই। চিঠিতে লিখেছি বয়ফ্রেন্ডের জন্য পালাচ্ছি। নিহা ও মাই গড বলে রুম থেকে বেরিয়ে যায়। দিশারি অবাক হয়ে তাকিয়ে আছে ধারার দিকে। ধারা হাসছে, যেন খুব সবের কাজ করেছে সে, আর সেটাই বলছে। দিশারি আবারও প্রশ্ন করলো। পালাবি যখন, বয়ফ্রেন্ডের নাটকের কি দরকার ছিল? আরে আপু, বয়ফ্রেন্ডের কথা না কইলে রাতে যদি ছুঁয়া ফেলতো?
সেটা বুঝলাম, ফোনে কথা যে বললি আবার চিঠিও লিখলি, এইসব কেন? ফোনে কথা বলার আগে ফোন রেকর্ড অন করেছি, তারপর কথা বলেছি। আর চিঠি লিখেছি যাতে পুরো পরিবারের কাছে খারাপ হয়ে যায়, নইলে যদি আবার তুলে নিতে আসে। তাই বলে এত বড় মিথ্যা? ফোন রেকর্ড কেন করলি? এটা আজাইরা ছিল, বাকিগুলো ঠিক আছে। তারপর কি হলো? ডিভোর্স হয়েছে? ওরা বাবাই ভাইয়াকে খুব অপমান করেছে, আমাকে নিয়ে নাকি বাজে কথাও বলেছে ওদের লোক, মারামারিও নাকি হয়েছিল। এখন কেউ কারো মুখ দেখতে পারে না, একজনের এলাকায় অন্যজন ঢোকেই না। বড় ভাই আর ওই পোলার বড় ভাই নাকি কোন বাজারেও মার লেগেছে। দিশারি বিছানা থেকে নামতে নামতে বলল। সব তো তোর জন্যই। ধারা কাঁদো কাঁদো হয়ে বলল। সবাই এটাই বলে, শুধু কি দরকার ছিল জোর করে বিয়ে দেওয়ার? আলমারি খুলে ফোন নেয় দিশারি, তারপর বিছানায় এসে বলল। তুই তাহলে বিবাহিত? ডিভোর্স তো হয়নি। বরের চেহারা মনে আছে? হ্যাঁ, তবে দেখলে চিনবো। বাহ। আমার কথা বাদ, তোর উপর অনেক রাগ আমার আপু। দিশারি ধারার দুগালে হাত রেখে বলল। কেন রাগ? আমি তো জানি তোর নাম্বার হারিয়ে ফেলেছিলাম, আর আব্বা না করেছে তোদের বাড়ি আর না যেতে। তার উপর একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম রে। তোর আব্বুটা পচা। কি করবি বল, আম্মা আব্বা পালিয়ে বিয়ে করেছে, সেই দোষে এত বছরেও আমার মুখও দেখে না আমার মামারা, তাই তো আব্বার এত রাগ। ধারা আর কিছু বলল না, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। দিশারি পাশে শুয়ে নরম কণ্ঠে বলল। স্বামীর বাড়ি ফিরবি না? বা আর বিয়ে? ওই বাড়ি ফেরা ইম্পসিবল না, ওরা মানবে না আমার বাপ ভাই। আর বিয়েও করব না, বিয়ে করলে শ্বশুর শাশুড়ি স্বামী সংসার হবে, কাজ করতে হবে, ঘুরতে পারবো না আমি। আমার তো পুরো পৃথিবী ঘোরা বাকি। দার্জিলিং যাবে? ফ্রেন্ডসদের সাথে কাল দিন পর যাচ্ছি। দিশারির কথা শুনে ধারা লাফিয়ে উঠে। সে আর বলতে, যাবো যাবো, অবশ্যই যাব। ধারার কণ্ঠে খুশির ঢেউ। দিশারি উঠে বসে বলল। আচ্ছা যাবি? কাল আমার ফ্রেন্ডসদের বলে দেবো আমার সাথে আমার বোনও যাচ্ছে। ধারা চিন্তিত মুখ করে বলল। রাজি হবে ওরা? মাইন্ড করবে না? ধারা ঠোঁট কামড়ে চোখ সরু করে তাকায় দিশারির দিকে, বলে। ক্রাশ মানে? দিশারি সচকিত হয়ে বলল। আরে না না, কিচ্ছু না। এই না না, বল বল। দিশারি ইনোসেন্ট মুখ বানিয়ে তাকায়, বলল। কি বলবো? তোর ফ্রেন্ডকে নিয়ে তোর অনুভূতি? দিশারি চুল গুজে লজ্জায়, তারপর বলল। বিভোর নাম ওর, আমরা একসাথে ভার্সিটিতে পড়েছি। 8 মাস আগে দেখা হয় রাস্তায়, তখন আবারও ফ্রেন্ডশিপ হয়। ওরে ভালো লাগতো অনেক আগে থেকেই, কিন্তু এখন মনে হচ্ছে ভালোই বাসি। ধারা দু হাত মাথায় রেখে খুশিতে গম গম করে বলল। ও মাই গড, সিরিয়াসলি? 27 বছরে এসে আমার বোন তাহলে প্রেমে পড়লো? বিয়ের খাওয়ান কবে খাচ্ছি? হ্যাঁ। দিশারি ভ্রু কুচকে ফেলে, ধারার উল্টে থাপ্পড় দেয়। ধারা উ করে উঠল, তারপর আর্তনাদ করে বলল। উফ, ব্যথা পাচ্ছি তো। এত জোরে মারলি কেন? তুই এত বেশি ভাবছিস কেন? ও আমায় জাস্ট ফ্রেন্ড ভাবে, এসব অনুভূতি ওর নেই। অনুভূতিহীন পুরুষ মানুষ। 27 বছর তো ওরও, অথচ গার্লফ্রেন্ড নেই, বিয়ে করে না। কি এক পর্বত নাকি পাহাড় এইসব চড়ে বেড়ায়। ধারা উৎসাহ নিয়ে বলল। পর্বতারোহী নাকি? দিশারি শুয়ে পড়ে ছোট করে উত্তর দেয়। ধারা চোখ বড় বড় করে বলল। বাবা, ট্রাভেলিংও ভালোবাসে? না, ওর ঘুরতে ভাল লাগে না, যেখানে সেখানে শুধু পাহাড় পর্বত ভালোবাসে, ভালো লাগে। ধারা কতক্ষণ কি ভাবে, তারপর দ্বিগুণ উৎসুক হয়ে বলল। এই দেখতে কেমন রে? দিশারি চোখ বন্ধ করে ঘুমানোর জন্য চোখ বন্ধ রেখে উত্তর দেয়। দেখার সৌন্দর্য, টু মাচ হ্যান্ডসাম, হাইট 6 ফিট 1। আর ধারা হালকা কেশে জোরে বেসুরা সুরে গান গেয়ে উঠে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দিশারি চোখ খুলে তাকায়। ধারা দাঁত সবগুলো বের করে হাসে, বলে। তোর হিরোর আর কিছু বাকি আছে বলার? থাকলে বলে ফেল। দিশারি হেসে উঠে বসে, ধারার গালে আলতো করে থাপ্পড় দেয়, বলল। আজ ঘুমাতে তো দিবি না জানি, নিপারে ডেকে আনি, একসাথে আড্ডা দেই। নিহা, ধারা, দিশারি একসাথে গোল হয়ে বসেছে, একজন অন্যজনের গল্প শোনাচ্ছে, মাঝে মাঝে আওয়াজ করে হেসে উঠছে। বেশি হাসছে ধারা, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ধারা একদম উঠে ওয়াশরুমে যায়। তখন নিপা দিশারিকে বলল। মেয়েটা খুব মিষ্টি। দিশারি হেসে উত্তর দেয়। প্রাণোচ্ছল, খুব হাসে, সব সময় খুশিতে থাকে। আর কি লম্বা মেয়েটা, তুইও তো লম্বা। আমার মামা মামি খালা মা সব লম্বা, তাই আমরাও লম্বা। তবে মেয়েদের মধ্যে বেশি লম্বা ধারাই। ইন্ডিয়া হিরোইনদের মতো। মেয়েটার হাসিটা আমার ভাল লাগছে। তোরা দু বোনই সুন্দরী, তোদের মাঝে আমি লিলিপুট কুশ্চিত। ছি,
এভাবে বলতে নেই, তুই তো মায়াবতী, শ্যাম বর্ণের মায়াবতী। নিহা হাসে বলে। আমার বয়ফ্রেন্ডও আমায় তাই বলে। ধারা আসতে নিহা জিজ্ঞাসা করলো, এই ধারা, তোমার জন্য এত লম্বা বর কই থেকে খুঁজে বের করেন তোমার আব্বু? এত লম্বা পোলা আছে নি দেশে? ধারা হেসে জবাব দেয়, থাকবে না কেন, অবশ্যই আছে, কম আর কি, তবু খুঁজে বের করে ফেলে বাবাই। সব 6 ফিট নয় তো আরো বেশি। 2-3টা মেয়ে একসাথে হলে কথা শেষ থাকে না। বাইরে জলপ্রতের মতো বৃষ্টি। নভেম্বর মাস, শীতের শুরু মাত্র। এখন এরকম বৃষ্টি। আবহাওয়ার রুটিন মাফিক আজ চলে না ওদের। কথায় কথায় আড্ডা চলে ভোর রাত অবধি। বিভোর অফিস থেকে ছুটি নিয়ে এসেছে কিছুক্ষণ আগে। সায়নকে কল করে বলেছে বাসায় আসতে। শাওয়ার নিয়ে খেতে বসে তখন দিশারির কল আসে। বল। শোন, আমার বোনও যাবে আমাদের সাথে। তোর বোনদের তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সহ যাইবো? আরে না বাল, মামাতো বোন যাবে। ও, ছোট নি বেশি? না না, অ্যাডাল্ট, 23 বছর আগে। ও আচ্ছা, আমার প্রবলেম নাই। সায়নের সাথে আমি কথা বলছি। থ্যাঙ্কস দোস্ত। ফোন রাখ, খাইতে দে। দিশারিকে রাখার সুযোগ না দিয়ে বিভোরই কল কেটে দেয়। ক্ষুধায় পেট চোচো করছে। খাওয়ার মাঝে কলিং বেল বেজে ওঠে। বিরক্তির চরম পর্যায়ে চলে আসে বিভোরের মেজাজ। রাগ নিয়ে দরজা খুলে সায়ন টান টান করে হেসে ভেতরে ঢুকে বিভোরের সায়নের কোমর বরাবর লাথি দেয়। সায়ন টাল সামলাতে না পেরে পড়ে যায়, হুঙ্কার দেয়। কি হয়েছে বেটা? বিভোর কোনো জবাব না দিয়ে টেবিলে গিয়ে বসে খাওয়ায় মন দেয়। সায়ন বুঝতে পারে বিভোর খাওয়ার মাঝে সে ব্যাঘাত ঘটিয়েছে, তাই লাথি খেয়েছে। বিভোরের বাজে অভ্যাস এটা। খাওয়ার মাঝে বিরক্ত করা কেন জানি সহ্য করতে পারে না। সায়ন সোফায় বসে টিভি অন করে। বিভোর খাওয়া শেষ করে আসে, বলল, আজ রাতেই রওনা দিই। সায়ন হকচকিয়ে বলল, কি কস? আজই কেন? কাল রাতে তো। 5 দিনের ছুটি নিয়েছি। 5 দিন পর শুক্রবার। আজ রওনা দিলে 4 দিন 5 রাত দার্জিলিং কাটাতে পারবো। শুক্রবার গাড়ি উঠবো। উর্মি রাজি হবে? রাজি করা। সায়ন উর্মিকে কল করে সব বলে। উর্মি রাজি হয়। তারপর কল করা হয় দিশারিকে। দিশারি একটু রেগে যায়, ধমকায়, তারপর সায় দেয়। সায়ন সোফায় হেলান দিয়ে বসে কাদস্বরে বলল, দার্জিলিং যাচ্ছি তো ঠিকই, কিন্তু ফকির হয়ে আসম রে মামা। বিভোর তির্যক হাসলো, বলল, জমি আছে না, বেচালাও মিয়া। সায়ন আফসোস করে বলল, সরকারি একটা চাকরি যদি পাইতাম, আর তুমি মিয়া সরকারি চাকরি পাইও ছেড়ে দিছো। বিভোর চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, সরকারি চাকরিতে ছুটি পাওয়া যায় না, ছুটি দেয় না, পর্বত থেকে আলাদা থাকতে হয়। এর চেয়ে প্রাইভেট কোম্পানি ভালো, ছুটি দেয়, বেতনের তো সমস্যাই নাই, বেশিই দেয়। রাত 8:30 নাগাদ। তখন ঠান্ডা হিমহিম বাতাসে সায়ন, উর্মি, ধারা দিশারি বিভোরের জন্য অপেক্ষা করছে। ধারার গায়ে লেদারের ব্ল্যাক জ্যাকেট। দিশারি উর্মি শাল পড়েছে। তারা এখন ঢাকার কল্যাণপুরে আছে। বিভোর আশেপাশেই কোথাও আছে। কাকে নাকি টাকা দেওয়ার ছিল, দিয়েই আসবে। রাত 9টায় ওরা মানিক এক্সপ্রেস নন এসি বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ভাড়া জনপ্রতি 850 টাকা। সায়ন বিভোরকে কল করে। বিভোর বলল আসছে। সায়ন 3 জনের উদ্দেশ্যে বলল, তোমরা গিয়ে সিটে বসো, আমি বিভোর একসাথে আসছে। দিশারি রয়ে শয়ে বলল, থাক, ও আসলেই উঠবো একসাথে। উর্মি ধারা কথার মেলা নিয়ে বসেছে, বক বক করেই যাচ্ছে। এরই মধ্যে বিভোরকে দেখা যায়। সায়ন হাত তুলে আওয়াজ করে বিভোরকে বলল, এখানে এখানে। বিভোর দ্রুত পায়ে হেঁটে আসে। ধারা তাকায়। ব্ল্যাক জ্যাকেট পরা লম্বা ছেলেটাকে বড্ড চেনা মনে হচ্ছে। তা যত এগোচ্ছে তত বেশি চেনা মনে হচ্ছে। আর মাত্র 4-5 হাত দূরে বিভোর। তখন ধারা বিড়বিড় করে, ও আল্লাহ, আমার বর। ধারা দ্রুত ঘুরে বেড়ায়। হৃৎপিণ্ডের গতি বেড়েছে মারাত্মক। চোখ বন্ধ করে বিপদের সূরা বারবার পড়া শুরু করে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। আরবিতে বলার পর আবার বাংলায় উচ্চারণ করলো, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরে ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। আবারও বিড়বিড় করে, আল্লাহ বাঁচাও, পাবলিকের সামনে মায়ের খাইও না। বিভোর ধারাকে দেখিয়ে দিশারিকে বলল, তোর বোন? দিশারি হুঁ বলল। বিভোর রসিকতা করে বলল, ভাবছিলাম তুই এত লম্বা, এখন দেখি তোর চেয়েও লম্বা আছে। তো অন্যদিক ফিরে আছে কেন, শরম পাইছেনি? দিশারি ধারাকে ধরে ঘুমায়। ধারা এক চোখ বন্ধ করে তাকায় বিভোরের দিকে। বিভোর ভারী চমকালো। 1 বছর আগের স্মৃতি মুহূর্তে চোখের পর্দায় ভেসে উঠল। তবে ধারা যে ধারায় পুরোপুরি শিওর হতে পারছে না। সেদিন ধারা অনেক সাজগোজ ছিল মুখে, আজকের মেয়েটা নর্মাল। ঘোর লাগা গলায় জিজ্ঞাসা করলো। নাম? ধারা কাপা গলায় বলল, ধারা, সিদরাতুল ধারা। বড্ড চেনা কণ্ঠ, বড্ড চেনা মানুষ, বড্ড চেনা নাম। এক রাতে এত চেনা কেউ হয়? অথচ তার অবয়বই মনে ছিল না। তাহলে এই মুহূর্তে বিভোরের কেন মনে হচ্ছে খুব চেনা? স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আজও জড়িয়ে আছে বলে হয়তো। বিভোরকে অমন করে ধারার দিকে তাকিয়ে থাকতে দেখে দিশারি বিভোরকে ধাক্কা মেরে বলল, কি রে, চিনিস নাকি?
বিভোর ধারার দিকে তাকিয়ে জবাব দেয়। হুম। দিশারি সীমাহীন আশ্চর্য হয়ে বলল। কেমনে? বিভোর কিছু বলার আগেই ধারা উঠে বলল। ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ, ফেসবুক ফ্রেন্ড। বিভোর স্তব্ধ হয়ে গেল, সেই সাথে আহত। পরক্ষণেই মনে হলো ধারার বয়ফ্রেন্ড আসার কথা ছিল, 1 বছর পরে এসেছে, বিয়ে হয়েছে ওদের। মনের প্রশ্ন মনে রয়ে গেল, মুখে কিছু বলল না। খুব স্বাভাবিক হেসে সায়নকে বলল। মামা দাঁড়াই থাকবা, আয় জলদি। বিভোর বাসে উঠে সবার আগে, তারপর সায়ন। উর্মি দিশারি ব্যাগ হাতে নিয়ে ধারাকে বলল। চল। ধারা বিব্রত হয়ে বলল। আপু আমি না যাই? দিশারি শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল। সে কি, কেন? ধারা আমতা আমতা করে বলল। বাড়ি যাবো। দিশারি সন্দিহান চোখে তাকায় বলল। বিভোরকে দেখে যেতে চাচ্ছিস না কেন? বিভোর ধারার বর বলতে গিয়েও ধারা বলেনি, সে তো আর বিভোরকে ভালোবাসে না, দিশারি ভালোবাসে। দিশারি যখন জানবে ছোট বোনের বর তার ক্রাশ, তার ভালোবাসা হার্ট হবে খুব। সে যে সম্পর্কের মূল্য নেই দুজনের কারোর কাছে, সেই সম্পর্কের জন্য কাউকে কষ্ট দেওয়া ঠিক হবে না। এসব ভেবে ধারা ঢোক গিলে কথা সাজিয়ে বলল। ফেসবুকে একটু তর্কাতর্কি হয়েছিল ওনার সাথে। দিশারি হেসে বলল। ধর, এসব কোনো ব্যাপার হলো? দেখিস একদিনই বন্ধুত্ব হয়ে যাবে। অনলাইন জগতে বিভোর খিটখিটে, কারোর সাথে মিশতে পারে না, কিন্তু বাস্তবে দেখতেই পাবি। চল। দিশারি ধারার হাত ধরে টেনে বাসে উঠে। প্রথম সারিতে উর্মি, সায়ন, বিভোর, আর বিভোরের পাশে একজন বয়স্ক লোক বাসে বসেছে। দ্বিতীয় সারিতে দিশারি আর ধারা। ধারাদের সিটের পাশে সামনেরটাই বিভোর। ধারা সিট থেকে স্পষ্ট এক পাশ দেখা যাচ্ছে বিভোরে। দুজনেই গম্ভীর হয়ে বসে আছে। বাতাসে অস্বস্তি মিশে অক্সিজেন হয়ে নিঃশ্বাসের ভেতর চলে যাচ্ছে। ধারা চোখে বিভোরের দিকে তাকায়। বিভোর সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। বাস ছাড়ে ঠিক রাত 9টা 5-এ। বাসে যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত হয়। অনেকে সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। দুটি মানুষ শুধু দুজনের কথা ভাবছে, প্রেমের কথা নয়, ভালোবাসার কথা নয়। দুজনেই চাইছে বিপরীত মানুষটা থেকে আলাদা হতে। দুজনেই দুজনের উপস্থিতি নিতে পারছে না। কিভাবে পালানো যায়, পরবর্তী সময়গুলো একসাথে কেমনে কাটাবে, উত্তর নেই কোনোটার। রাত গভীর, শীতের প্রকোপে অনেকেই কাঁপছে। ধারার হাত পা মুখ ঠান্ডা বরফ হয়ে গেছে। বাসের সব জানালা বন্ধ করে দেওয়া হয়। ধারা ফোন বের করে ফেসবুকে লগ ইন করে। নিউজ ফিড স্ক্রল করতে থাকে, কিন্তু মন পাশের সারির সামনের সিটে। তাকাতে ইচ্ছে হচ্ছে একবার। ধারা তাকায়, দেখে বিভোর এখনো চোখ বুজে আছে। বিভোর অনেকক্ষণ হলো ধারার কথা ভাবছে। মুখটা ভালো করে দেখা হয়নি, এখন তো সবাই ঘুমাচ্ছে। একবার তাকালে কি হয়। বিভোর পেছনে ঘুরে তাকায়, তখন ধারাও তাকিয়েছিল। বিভোর ধারা একসাথে কেঁপে উঠে। দুজনেই চোখ সরিয়ে নেয়। ধারা হুট করে গরম লাগছে খুব, হাত পা মুখ কান গরম হয়ে এসেছে লজ্জায়। বিভোর জোরে দম ফেলে নিজেকে শাসায়। বিভোর রে, আর তাকাবি না ওই মেয়ের দিকে। আইন মোতাবেক বউ হইলেও বউ বলে না। এখন তোরা দুজনেই অচেনা মানুষ। আচ্ছা, কখনো কি ওদের পরিচয় ছিল? একবার রাস্তায় দেখেছে ধারাকে, আরেকবার বাসর ঘরে। এইটুকুতেই কেউ পরিচিত হয়? যদি হয় তাহলে ওরা দুজনও পরিচিত। সকাল 8টায় বুড়িমারি স্থল বন্দরে পৌঁছালো ওরা। পৌঁছে নিজেদের পাসপোর্ট জমা দেয় মানিক এক্সপ্রেসের কর্মচারীদের কাছে। তারা জনপ্রতি 250 টাকার বিনিময়ে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করে দেয়। সায়ন বিভোরকে বলল। ফ্রেশ হয়ে নাস্তা করি আগে। বিভোর সায় দিয়ে বলল। চল, সামনে একটা রেস্টুরেন্ট আছে। ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে টেবিলে নাস্তা করতে বসে ওরা। ধারা, বিভোর সরাসরি, বাকি 3 জন বকবক করে নাস্তা করছে, উল্লাস করছে, অথচ এই দুজন চুপ। দিশারি ধারাকে ধাক্কা দিয়ে বলল। কিরে, সারা রাত পক করে ঘুমাইতে দেশ নাই, আর এখন বিলাই সাজছস? ধারা তরঙ্গহীন গলায় বলল। ভালো লাগছে না। হে মা, ভ্রমণ প্রিয় নারী ভ্রমণে এসে বলছে ভালো লাগছে না? অবিশ্বাস্য। বিভোর কান খাড়া করে সবটা শুনে। এমন করে চলতে থাকলে 5টা দিন চলে যাবে। দুজনের বসে আলোচনা করা উচিত, যদি অস্বস্তি আড়ষ্টতা কাটে। সকাল 9টায় ইমিগ্রেশন অফিস খোলার পর শুধু ছবি তোলার কাজটা লাইন ধরে সারতে হলো ওদের। ব্যাস, বাংলাদেশ বর্ডারের কার্যক্রমের সমাপ্তি হলো। এবার হেঁটে ভারতীয় ইমিগ্রেশনে ঢুকতে হবে। ঢুকার পথে বিভোর ধারার পাশ ঘেঁষে হাঁটে, ফিসফিসিয়ে বলে। হোটেল বুকিং এর পর আমার সাথে দেখা করবেন। বলেই সে সামনে চলে যায়। ধারার ভ্রু দুটি বেঁকে গেল। 7-5 ভাবতে থাকে, কি জন্য দেখা করতে বলেছে। সব জেনে গেছে নাকি মারবে। ধারা বিড়বিড় করে। আল্লাহ, এবারের মতো রক্ষা করো, প্রমিস করছি আমি আর বাসা থেকে পালাবো না। ধারার মনে হলো গায়েবী জবাব এসেছে। ধারা, তুই এই নিয়ে কয়বার প্রমিস করেছিস? বারবার প্রমিস ভেঙে পালিয়েছিস, এবার বরের হাতে মার খা। ধারা আবারও বিড়বিড় করে। না না, এইবার 3 প্রমিস, আমি আর পালাবো না। দিশারি পাশে তাকিয়ে দেখে ধারা নেই। পিছনে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। অনেক মানুষজন দেখছে। রাগ নিয়ে হেঁটে এসে ধারার মাথায় গাঁটটা মেরে ধমক দেয়। মাল, দাঁড়াইয়া ঘুমাস কেন? ভারতীয় বর্ডারে ইমিগ্রেশনে যাবতীয় কাজ জনপ্রতি 100 রুপিতে করে নেয়। 2 বর্ডারের কার্যক্রম শেষ হলো। এবার যেতে হবে শিলিগুড়ি। রিজার্ভ ট্যাক্সিতে মোটামুটি 1000 থেকে 1500 রুপি, শেয়ারে গেলে জনপ্রতি 200 রুপি, আর 10 সিটে জিপে জনপ্রতি ভাড়া পড়ে 150 রুপি। বিভোর সায়নকে জিজ্ঞাসা করল।
জিপ না ট্যাক্সি? সায়ন নবাবী চালে বলল। 10 সিটের জিপ নে, টাকা আমার। দিশারি বিভোর 1.5 মিনিট নাগাদ সায়নের দিকে তাকিয়ে থাকে, তারপর ব্যাপারটা গিলে নেয়। বিভোর সামনে আগায়, 5 মিনিটের মধ্যে জিপ নিয়ে আসে। মেয়েরা আগে উঠে যায়। সায়ন বিভোরকে টেনে পাশে এনে ফিসফিসিয়ে বলল। কত রুপি দিতে হইব? বিভোর দায়সারা ভাবে বলল 1500 রুপি। বিভোর ড্রাইভারের পাশে বসলো। পিছনের সিটে সায়ন আর উর্মি, সামনের সিটে দিশারি আর ধারা। জিপ শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। দুপুর 11টায় পৌঁছাতে লাগবে মোটামুটি 3 ঘন্টার মতো। আকাশ একদম পরিষ্কার, সাদা নীল উড়ে বেড়াচ্ছে মেঘেরা। কি মোহনীয় দার্জিলিং এর শরৎকালের ফ্লেভার শিলিগুড়িতে পাওয়া গেল। নভেম্বর মাসে দার্জিলিং শরৎকাল। পিছন থেকে ঘষাঘষির আওয়াজ আসছে। দিশারি মাথা ঘুরিয়ে তাকায়, দেখে সায়ন উর্মিকে চুমু দিচ্ছে। দিশারি ঝাঁঝালো স্বরে বলল, হোটেলে গিয়া ঘষাঘষি করিস, এখানে না কইরা। উর্মি কাচুমাচু হয়ে বসে। সায়ন ভ্রু কুচকে বলল, তোর সমস্যা কি? আর ঘষাঘষি কি? ভালোবাসা হচ্ছে। বালের ভালোবাসা। তুই তো বালবাল করস কেন? সায়নের ধমক। দিশারি আঙ্গুল শাসিয়ে বলল, তোর সমস্যা? সমস্যা হলে নেমে যা গাড়ি থেকে। ধারা ওদের ঝগড়া ভারী এনজয় করছে। বিভোরও মুচকি হাসছে। সায়ন দিশারি সবসময় ঝগড়া করে, একসাথে হলে সাপে নেউলে সম্পর্ক হয়ে যায়। বিভোর গাড়ির আয়নায় তাকায়, ভেসে ওঠে ধারার মুখ। দিশারি সামনের দিকে তাকিয়ে সে হাসছে। দিশারি সায়নের দিকে তাকিয়ে সে হাসছে, গজদাত ঝিলিক দিচ্ছে, চোখ দুটো যেন হাসছে। অসাবধানতাবশত ধারারও চোখ পড়ে আয়নার উপর। একজোড়া চোখ তাকেই যেন দেখছে। বিভোর দ্রুত চোখ সরিয়ে নেয়, কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবতে থাকে, হিস, এখন নিয়ে 2 বার দেখে ফেললো, কেনই বা তাকাচ্ছি। ধারার হৃৎপিণ্ডে দ্রিম দ্রিম করে কিছু বাজতে থাকে। জানালার বাইরে তাকিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে। শিলিগুড়ি দার্জিলিং জিপ স্ট্যান্ডে পৌঁছালো ওরা দুপুর 2টার দিকে। বিভোর আরেকটা জিপ রিজার্ভ করলো। জনপ্রতি 250 রুপি। 5 জনের বড় 3টা ব্যাকপ্যাক আর 2টা লাগেজ আছে। জিপের ছাদে রেখে দেওয়া হয় ব্যাকপ্যাক আর লাগেজ। সবাই উঠে বসে। জিপ ছুটতে শুরু করে দার্জিলিং এর উদ্দেশ্যে। জিপ মিনিট 50 যাওয়ার পরে দূরে চোখে পড়লো সুউচ্চ পাহাড়। এই পাহাড়ের গা বেয়ে জিপ উপরে উঠতে শুরু করলো। পাহাড়ি রাস্তা যথেষ্ট মসৃণ, আঁকাবাঁকা। ধারা মুগ্ধ হয়ে দেখতে থাকে। জানালা দিয়ে বাতাস আসছে, চুল করে দিচ্ছে এলোমেলো। ভেতরটা আনন্দে লাফাচ্ছে। বিভোর, ধারা, সায়ন, উর্মি, দিশারি 5 জনই মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছে পাহাড়ি বাতাস, পাহাড়ি সৌন্দর্য। বিভোর দিশারির পাশে বসেছে। আরেকবার ধারাকে দেখতে ইচ্ছে হচ্ছে বিভোরের। আর চোখে সে তাকায়। দিশারি ধারা গল্প করছে। ধারা 2 হাত দিয়ে মুখ ঢেকে হাসছে। চুল উঠছে, চোখে যেন হাসছে। ধারা কিছু সেকেন্ডের জন্য বাইরে তাকায়। সেই মুহূর্তে ধারা পুরোপুরি মিলে যায় বিভোরের আঁকা মানবীর সাথে। বিভোরের 2 ঠোঁট নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। চোখ সরিয়ে বাইরে নিক্ষেপ করে। মনে হলো বিভোর যেন হালকা হাসলো। ধারা মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছে। যখন ধারা দেখলো রাস্তার বাঁ পাশে ডান পাশে কোনো রেলিং বা প্রাচীর নেই, ভয় আটকে উঠে দিশারির হাত চেপে ধরে। মিনমিনিয়ে করুণ গলায় বলল, আপু, রেলিং প্রাচীর কিছুই নেই রাস্তার পাশে। গাড়ি এদিক ওদিক হলেই ঝপাট করে গাড়ি সহ আমরা সবাই নিচে পড়ে মারা যাব। দিশারি তাকায় বাইরে। সত্যি তাই, দিশারি ভয় পেয়ে যায়। পাহাড় বরাবরই ভয় পায় দিশারি। তার উপর পাহাড়ের উপর গাড়ি চড়ছে, পড়লে নির্ঘাত মৃত্যু। বিভোরের হাত চেপে ধরে বলে, বিভোর রে, আমি নাইমা যামু, নামাই দে। বিভোর কপাল কুচকে তাকায়, ধমকে বলল, হাত ছাড়, ঘষাঘষি করবি না। দিশারির হাত ছেড়ে একটু দূরে সরে বসে। কোনো মেয়ে খামচে বা চেপে ধরুক হাত, এমনটা বিভোর পছন্দ করে না। দিশারি আবার আর্তনাদ করে বলল, পইরা গেলে মুইটা যামু, নামাই দে। বিভোর কপট রাগনি ড্রাইভারকে বলল, ভাই নামাই দেন। হ ভাই, নামাই দেন। বিভোর অবাক হয়ে বলল, তুই সত্যি নেমে যাইতি? হ, তাইলে কইতেছি কেন, এই রাস্তা আমি হাইটটা যামু। বিভোর বলল, বাচ্চামি করিস না দিশু। সায়ন ফোরন কাটলো। ড্রাইভার ভাই, নামিয়ে দেন রে, গাড়ি থামান। বিভোর ধমকে বলল, কি কর শালা, এইখানে নামবো কেন? আর একটু নামিয়ে দে, বলে চিল্লাইব, নামিয়ে দে, তারপর দেখবি নিচে উঠে আসছে। দিশারি দ্রুত উত্তর দেয়, জীবনে উঠমু না, বাকি রাস্তা হাইটটাই যামু। হ, তোর দাদা রাস্তা দেখাইয়া দিব। বিভোরের ঝাঁঝালো কণ্ঠ। নামায় দে কইতেছি। দিশারি নাছরবান্দা কণ্ঠ। বিভোর, তোরে তেল দিস না, নামিয়ে দে। ও মিয়া, কি কইতাছি, গাড়িটা থামান। থেমে যায়। সায়ন দিশারিকে ঠেলে বলল, যা নাম। দিশারি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোর বাপের গাড়ি এটা, আমি কি ফইননি, এমনি নামতে কস কেন? সায়ন বলল, আমি তো জানি তুই এখন নামবি না, এখন হোদাই ক্যান্সেল করছিস, তাই ঠেলে নামাচ্ছে। দিশারি সত্যি বেহুদা এসব করছে। সত্যি সে নামতে চায় না, একটু ভয় পেয়েছে এই আর কি। কিন্তু সায়নের কথায় জিদ উঠে সত্যি নেমে যায় ধারাকে ঠেলে। ধারা বলল,
আরে কি করছিস আপু, নেমে গেলি কেন? তোরা যা, আমি অন্য গাড়ি দিয়ে আসবো। শাওইনের লগে এক গাড়ি দিয়ে আমি আর যাবো না। হাও যাইস না, তোরা নিতামো না। ও মিয়া, গাড়ি ছাড়ো। বলল সায়ন। দিশারি মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল। হ যা যা। বিভোর রাগে কটমট করে বলল। তোরা কি নাটক শুরু করেছিস রাস্তার মাঝে? দুইটার কানের নিচে কখন লাগাই দেবো ঠিক নেই। সায়ন চুপসে যায়। বিভোর সত্যি মেরে দিতে পারে, গার্লফ্রেন্ডের সামনে মার খাওয়া ভালো না। বিভোর দিশারিকে হুঙ্কার দেয়। তুই গাড়িতে উঠবি? দিশারি তারা চোখে বিভোরকে দেখে। পোলায় খেপেছে খুব। বিভোর খেপে গেলে মার একটু মাটিতে পড়ে না। এই পোলা যে বউ পিটা রাগ দেখে বোঝা যায়। এমনকি সবাই তাই বলে। বাধ্য মেয়ের মতনই গাড়িতে উঠে বসে দিশারি। ধারা বিড়বিড় করে। বাবা, জিপ আবারও চলতে শুরু করে। ধারা সোজাসুজি বিভোরের দিকে তাকায়। পরনে ব্ল্যাক জ্যাকেটটা নেই, এখন ব্লু শার্ট পরা, 5-6টা চুল কপালে ছড়িয়ে আছে, হালকা গোফ, গাল ভর্তি ঘন ছোট ছোট দাড়ি। ধারা শুনতে পায় গায়েবী কেউ বলছে, হ্যাঁ রে ধারা, কেমনে পারলি এমন ড্যাশিং বর রেখে পালাতে? ধারা মুখ ফসকে জোরে জবাব দেয়। আমি তো আগে তাকে ভালো করে দেখিনি। দিশারি, বিভোর, সায়ন সবাই অবাক হয়ে তাকায়। দিশারি ধাক্কা দিয়ে বলল, কার লগে কথা কস? কই কেউ না তো একলা বলস? ধারা মাথা নাড়ায়। বিভোর আনমনা হয়ে ভাবে। জিনের আছর আছে নাকি? প্রায় আধা ঘন্টা পর ধারা আবিষ্কার করলো নিচের দিকে তাকালে ভয়ে গায়ে কাটা দিচ্ছে। তাদের জিপ মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফিট উপর দিয়ে পাহাড় বেয়ে উঠছে। শত শত বাকি পাহাড়গুলোতে জিপ উপরে উঠছে তো উঠছে, ছুটছে তো ছুটছে, যেন কোনো বিরাম নেই। একসময় জিপে থাকা সবার মনে হলো তারা সমতল কোনো একটা শহরে পৌঁছে যাচ্ছে। আর তখনই সবার মন বলে, এটাই বুঝি স্বপ্নের দার্জিলিং। কিন্তু না, আশাভঙ্গ হয় তখনই যখন সেই শহরগুলোকেও পিছু ফেলে জিপ ছুটে যায় সামনের দিকে। ওরা দার্জিলিং এ পৌঁছায় সন্ধ্যায়। ব্যাকপ্যাক লাগেজ নিয়ে সবাই জিপ থেকে নেমে রাস্তায় একপাশে দাঁড়ায়। ক্ষুধায় সবার পেটে তখন ইঁদুর দৌড়াচ্ছিল। সায়ন পেটে হাত রেখে বলল, আগে কিছু খাওয়া লাগবো, পেট পুরো খালি মাঠ হয়ে গেছে। দিশারি তাল মেলায়। হ আমারও। বিভোরের দিক ওদিক তাকে কিছু খুঁজতে খুঁজতে বলল, মুসলিম রেস্টুরেন্ট জানি কই, মনে পড়ছে না ঠিক। একজন প্রাপ্তবয়স্ক বাঙালি পথচারীকে ডেকে জিজ্ঞাসা করে বিভোর। ভাই, মুসলিম রেস্টুরেন্ট কোন দিকে? লোকটি বলল, বড় মসজিদের কাছেই মুসলিম রেস্টুরেন্ট পাবেন। বিভোর সায়নদের উদ্দেশ্যে বলল। পিছু আয় তোরা। সায়ন হাঁটতে হাঁটতে বলল, চিনিস বড় মসজিদ? সামনেই। দিশারি বলল, খাওয়ার জন্য সবচেয়ে জোস রেস্টুরেন্ট কোনটা? বিভোর মৃদু হেসে বলল, সিমলা রেস্টুরেন্ট। খুশিতে টকবক হয়ে দিশারি বলল, তো ওখানেই চল। বিভোর নাকচ করে। যেটা কাছে আছে ওখানেই ঝটপট খেয়ে নে। 6:30 বাজে। 8টায় দার্জিলিং এর সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়। আমাদের হোটেলে ফিরতে হবে। সায়ন বলল, ও বিভোর, হোটেল বুকিং করতে বলছিলাম অনলাইনে, করেছিস? চকবাজার থেকে হেঁটে প্রায় 5-6 মিনিটের পথ উপরে উঠতে ওরা মসজিদটার সন্ধান পেল। মসজিদের কাছে দুটি মুসলিম রেস্টুরেন্ট, একটা ছোট আর একটা বড়। ওরা বড়টিতে ঢুকলো। মেনু গরুর মাংস দিয়ে ভাত। 5 জন গোল হয়ে টেবিলে বসে। রেস্টুরেন্টের নাম ইসলামিয়া রেস্টুরেন্ট। গরুর মাংস 65 রুপি, অসম্ভব সুস্বাদু, কিন্তু অনেক বেশি ঝাল। ধারা কখনো ঝাল খায়নি। স্বাদটা অসাধারণ হলেও ঝালটা জিভে লাগে খুব। খাওয়া শেষে মুখ দিয়ে চুচুর মতো আওয়াজ করতে থাকে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অবিরাম। বিভোর দ্রুত জল এগিয়ে দেয়। ধারা 8-9 গ্লাসের মতো জল পান করলো। বিভোর বাইরে থেকে চকলেট কিনে আনে। ধারা খেয়ে শান্ত হয়। বিভোর অন্যদিকে তাকিয়ে বলল, ঝাল খেতে পারেন না তো খেলেন কেন? ধারা উত্তরে কিছু বলল না। ওরা 5 জন বুকিং করা হোটেলে আসে। লাডেন লা রোডে হোটেলে সাগরিকাতে 5 রাতের জন্য 3 রুম নেওয়া হয়েছে। সুন্দর বড় সড়ো রুম, একপাশে এক সেট সোফা, রুমে ওয়াইফাই, গরম জল, টিভি সহ যাবতীয় সুযোগ সুবিধা আছে। দিশারি আর ধারা এক রুমে ঢুকলো। ধারা গোমরা মুখ করে বলল, আমার একটা একা রুম চাই। দিশারি বলল, জানতাম বলবি। কারোর সাথে রুম বেড শেয়ার করতে পারিস না, সেটা কি আমার অজানা? দাঁড়া, বিভোরে বলছে আর একটা রুমের ব্যবস্থা করতে পারবে নাকি। উনি কেন, আমি দেখি। না না তুই না, ওরে বলছি, দাঁড়া তুই। দিশারি বিভোরকে কল করে, অথচ বিভোর 2 রুম পরেই আছে। কিরে? বিভোর ক্লান্ত গলা। ধারা রুম শেয়ার করতে পারে না, দেখ তো আরেকটা রুম ব্যবস্থা করতে পারিস নাকি। তো গতকাল রাইতে তোর লগে আসিল, তখন থাকলো কেমনে? শেষ রাতে আমার ঘরে ঘুমাইছে। আচ্ছা রাখ, দেখছি। দোস্ত। বিভোর ভ্রুকুচকে বলল, ছি। তারপর কল কেটে দেয়। দিশারি হাসে। বিভোর ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছিল বিছানায়। লম্বা জার্নিতে ঘুম 2 চোখে ঠেলাঠেলি করছে। বাধ্য হয়ে শরীর আবার তুলে নেয়। ধারা ফ্রেশ হয়ে লেডিস ট্রাউজার আর ব্লু ফতুয়া পরেছে। দিশারি কাপড় চেঞ্জ করতে নেবে, তখন রুমের দরজাকে করাঘাত করে। কাপড় রেখে এগিয়ে এসে দরজা খুলে। বিভোর দাঁড়িয়েছিল।
দিশারি হেসে বলল, তোর বোনের রুম বুকিং শেষ, একটাই খালি ছিল, ভাগ্য ভালো তাই পেয়ে গেছে। হাই, এই যে চাবি। তোর কাছে রাখ, আমি কাপড় পাল্টাবো। প্লিজ ও রুমটা দেখিয়ে দে ওরে। বলে দিশারি ওয়াশরুমে ঢুকে দরজা লাগানোর আগে ধারাকে বলল। বিভোরের সাথে যা, দরজাটা লাগায় যাইস। ধারা বিব্রত হয়ে পড়ে। বিভোরও বাতাসে অস্বস্তির স্বাদ পাচ্ছে। নিজেকে সামলে ধারাকে বলল। আসুন। ধারা নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে বিভোরের পিছনে হাঁটে। বিভোরের পাশের রুমটাই ধারার। বিভোর দরজা খুলে ভেতরে ঢুকে সুইচ টিপে বাতি জ্বালায়। ধারাকে বলল, এই নিন চাবি। দুজনের দূরত্ব তখন 2 হাত দূরে। বিভোর চাবি বাড়িয়ে দেয়। ধারা কাপা হাতে চাবি নেয়। বিভোর আসি বলে বেরিয়ে যায়। ধারা ডেকে উঠল। একটু দাঁড়ান। বিভোর ধারার ডাক শুনে 2 কদম পিছিয়ে আসে। উকি দিয়ে ভ্রু নাচিয়ে বলল। কি? ধারা মিয়ে যাওয়া গলায় বলল, বলছিলেন দেখা করতে হোটেলে ফিরে, এখন তো দেখা হোক। বিভোরের মনে পড়ে যায়। ধারার কথার মাঝে বাধা দিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল। মনে পড়ছে, বসুন বলছি। ধারা বিছানায় বসে, বিভোর সোফায়। বিভোর কথা বলতে গিয়ে দেখে কথা আসছে না। খ্যাক করে গলা পরিষ্কার করে, তারপর প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল। আমি জানি আমার উপস্থিতি আপনাকে বিব্রত করছে। ঘুরতে এসে আনন্দ করতে পারছেন না, উপভোগ করতে পারছেন না। সেম আমারও হচ্ছে। দেখুন, আমাদের অতীত আছে, এটা ঠিক, কিন্তু সেই অতীতের প্রতি টান আপনারও নেই, আমারও নেই। আপনার বয়ফ্রেন্ড আছে, হয়তো বিয়েও করে নিয়েছেন, আর এটা আমি খুব সহজভাবে 1 বছর আগেই মেনে নিয়েছি। তো সেই দিনটার জন্য, সময়টার জন্য এখন এত বিব্রত আড়ষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমরা দুজন এখন শুধুমাত্র ট্রাভেল সহ যাচ্ছি, ট্যুরে এসেছি। কথা শেষ করে বিভোর ধারার দিকে তাকায়। ধারা বিভোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পলক পড়ছে না। বিভোর কেসে বলল। বুঝেছেন ধারা? ধারা চোখ সরিয়ে মেঝেতে নিবদ্ধ করে আমতা আমতা করে বলল। জি জি বুঝেছি। তাহলে আর বিব্রত বোধ করবেন না। খুব সহজভাবে আনন্দ নিয়ে দার্জিলিং উপভোগ করুন। আপনিও। বিভোর হেসে উঠে দাঁড়ায়। ধারাও দাঁড়ায়। বিভোর বলল, আসি। ধারা দীর্ঘ হেসে বলল, আসুন। বিভোর সেই হাসিতে থেমে যায়। গজদাঁত সেই দাঁতে ধারার বড় বড় চোখ ছোট হয়ে যাওয়া। চোখ দুটিতে জল চিকচিক করে, মনে হয় চোখ হাসছে। বিভোরের ইচ্ছে হয় জিজ্ঞাসা করতে, ধারা, আপনার কি বিয়ে হয়েছে? কিন্তু করেনি। রুম থেকে বেরিয়ে যেতে উপক্রম হয় বিভোর। তখনই ধারা পিছন থেকে বলে ওঠে। বিবাহিত মেয়েদের হাতে চুড়ি থাকে, নাকে নাকফুল থাকে, আমার নেই। বিভোর খানিকটা অবাক হয়, ঘুরে তাকায়, স্বাভাবিকভাবে বলল। বর্তমানে জেনারেশনে অনেক মেয়েরা বিয়ের পরও নাকফুল চুড়ি ইউজ করে না। কথা শেষ করে আর দাঁড়ায়নি সে। দরজার বাইরে চলে আসে। ধারা গলার জোর বাড়িয়ে বলে উঠল। বিভোর সাহেব, আমার বিয়ে হয়নি। কথাটা বারবার প্রতিধ্বনিত হতে থাকে বিভোরের কানে। কি যেন একটা ছিল কথাটাতে। আরেকবার ধারার রুমে এসে কি ঢুকবে, কিন্তু কি কথা বলবে? বেমানান না ব্যাপারটা? 7-5 ভেবে নিজের রুমে স্থান নেয়। ধারা নিজের মাথায় নিজে গাঁটটা মারে, দরজা লাগিয়ে লাফিয়ে বিছানায় উঠে, তারপর শুয়ে পড়ে। পৃথিবীটা অন্যরকম লাগছে, একদম অন্যরকম। অজানা অচেনা অদ্ভুত অনুভূতিতে সে শিহরিত হচ্ছে। রাত তখন 3টা। বিভোরের ঘুম ভেঙেছে 2টোর দিকে, তারপর আর ঘুমায়নি সে। টাইগার হিলে বিশ্ববিখ্যাত সূর্যোদয়। ধারা দিশারি সায়নকে দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। টাইগার হিল দার্জিলিং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। এর উচ্চতা প্রায় 7,500 ফুট। দীর্ঘদিন ধরে সূর্যোদয় দেখার জন্য স্থানটি দেশে বিদেশে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। টাইগার হিলে প্রচণ্ড ঠান্ডা ও শীতের মধ্যেও সূর্যোদয়ের অপরূপ দৃশ্য মন কাড়ে সবার। যদিও সূর্যোদয় দেখাটা ভাগ্যের ব্যাপার, কারণ টাইগার হিলে কখনো মেঘ আবার কখনো কুয়াশাচ্ছন্ন থাকে, তখন দেখা পাওয়া যায় না সূর্যোদয়ের। রাত 3টা বাজতে বিভোর সায়নকে ঠেলে ঘুম থেকে তুলে। সায়ন উর্মির সাথে ঝগড়া করে। রাত 10টায় বিভোরের রুমে চলে আসে। বাইরে জমাট অন্ধকার, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। টাইগার হিলে সূর্যোদয় দেখতে গেলে খুব দেরি করে হলেও ভোর 4টায় বেরিয়ে যেতে হবে। বিভোর প্রথমবার দার্জিলিংয়ে এসেই বুঝেছিল। সায়ন ঘুম কাতুরে বলল, দূর শালা, ঘুমোতে দে। বিভোর ঠাস করে সায়নের গালে থাপ্পড় লাগায়। সায়ন ভ্রু কুচকে নিভু নিভু করে চোখ খুলে। বিভোর ধমকে বলে, তোর গার্লফ্রেন্ডের ঘুম ভাঙা যা। কেন, কই যাবো? বিভোর সায়নকে টেনে তুলে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে বলল, যা বলছি কর, গেলেই দেখতে পাবি। বিভোর দিশারি রুমে দরজায় কয়েকবার করাঘাত করতে দরজা খুলে যায়। দিশারির ঘুম ঘুম চোখে বিভোরকে দেখে হাই তুলতে তুলতে বলল, সকাল কয়টা বাজে? বিভোর দিশারিকে রুমে ঠেলে দিয়ে তাড়া দেয়। দ্রুত জ্যাকেট পর, শাল নেই, আমরা এক্ষুনি বের হব। দিশারি আটকে উঠে বলল, সে কি, কই? টাইগার হিলের সূর্যোদয় দেখবি না? দিশারির চোখ জল করে উঠে দ্রুত লাগেজের দিকে এগোয়। বিভোর ধারার রুমের দরজায় বেশ কয়েকবার করাঘাত করেছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তার মধ্যে সায়ন দিশারি চলে আসে। সায়ন এসেই বলল, উর্মি কোথাও যাবে না বলেছে, ঘুমাবে। আমাদের গিয়ে ঘুরে আসতে বলেছে।
বিভোর কিঞ্চিত ভ্রু বাঁকায়। দার্জিলিংয়ে কেউ ঘুমাতে আসে? দিশারি বিভোরকে বলল। ধারার ঘুম খুব সহজে আসে না, কিন্তু একবার আসলে ডেকে তোলা যায় না। বিভোর হাল ছাড়েনি, করাঘাত করতেই থাকে। ধারাবিহীন সূর্যোদয় উপভোগ করা তার পক্ষে সম্ভব নয়। মনের মাঝে জেদ জেকে বসেছে। সে ধারাকে বিশ্ববিখ্যাত সূর্যোদয়, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি সূর্যোদয় দেখাবেই। একসময় ধারা দরজা খুলে দিশারি বিভোরকে দেখেও না দেখার ভান করে বিছানায় শুয়ে পড়ে। সে ঘুমের অতীব গভীরে ডুবে আছে। বিভোর কয়েকবার ডাকে, যতবার ডাকে ততবার ধারা চাদর শক্ত করে জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমানোর ভঙ্গি করে। এদিকে 3:30 হতে আর 6 মিনিট বাকি। বিভোর দিশারিকে বলল। ধারার শীতের কাপড় নে তুই, আমি উড়ে দেখছি। কথা শেষ করে ধারাকে পাজা কোলে করে নেয়। দিশারি সায়নের মুখ হা হয়ে যায়। বিভোর তার 27 বছরের জীবনে প্রথম কোনো মেয়েকে কোলে নিল, যেখানে সে নিজের কাজিন ফ্রেন্ডদের সাথে পাশাপাশি বসতেও অস্বস্তি অনুভব করে। বিভোর রাগনি ধমক দেয়। দুইটা এমনি তাকায় আছোস কেন? রুমের দরজা লাগিয়ে আয়। হোটেল বয়কে ডেকে গেট খুলে ওরা বেরিয়ে পড়ে। ধারা বিভোরের কোলে ঘুমাচ্ছে, তবে ঠান্ডা ঠান্ডা বাতাসটা অনুভব করছে ধারা। খুব দ্রুত ঘুম ভেঙে যাবে। চারিদিকে রাতের শেষ অন্ধকারের হাতছানি। রাস্তায় নেমে ওরা অবাক হয় এত রাতে চারিদিকে কোলাহল আর কলকাকলি দেখে, সেই সাথে হাজারো জিপের বহর দেখে। আলোয় আলোয় আলোকিত পুরো রাস্তা, আগে পিছে দূরে যতদূর চোখ যায় আলো আর আলো। ঝলমলে চারিদিক দেখে মন খুশিতে নেচে উঠল। ধারার ঘুম ভেঙে যায়। চোখ খুলে হালকা আলোয় বিভোরের মুখটা দেখতে পায়। পিঠ জুড়ে বিভোরের হাত বুঝতে সময় লাগেনি। ধারা সর্বশরীর রোমাঞ্চিত হয়ে কেঁপে ওঠে। ধারা শরীরের কাঁপুনি বিভোর টের পায়। সামনে থেকে চোখ সরিয়ে ধারার দিকে তাকায়। ধারা তাকিয়েছে তারই উপর। বিভোর দ্রুত নামিয়ে দেয় ধারাকে, তারপর সামনে এগোয় জিপ নিতে। দিশারি ধারাকে হেসে বলল। ঘুম থেকে উঠতেছিলি না, তাই বিভোর কোলে করে নিয়ে আসছে। দিশারি ফিক করে হেসে ওঠে। ধারা বিস্মিত হয়। দিশারি বিভোরকে ভালোবাসে, অথচ অন্য একটা মেয়েকে কোলে নিয়েছে। সেটা নিজের চোখে দেখেও এমন হেসে কথা বলছে কিভাবে? দেখেও মনে হচ্ছে না, মনে চাপা কষ্ট হচ্ছে দিশারির। খুবই প্রাণবন্ত। সত্যি কি ভালোবাসে বিভোরকে, নাকি ভালো লাগা? কে জানে। ধারা নিজেই ভালোবাসার সংজ্ঞা জানে না। বিভোর জিপ নিয়ে আসে, ওরা উঠে বসে। জিপ অন্ধকার কুয়াশা ঠান্ডা ভেদ করে ছুটে চলল টাইগার হিলের উদ্দেশ্যে। ড্রাইভার জানালো অনেকেই নাকি 3টা বাজতে না বাজতে গাড়ি নিয়ে টাইগার হিলের দিকে ছুট লাগিয়েছে। ধারা অবাক কণ্ঠে বলল। বাবা, এত জনপ্রিয় সূর্যোদয়! বিভোর মৃদু হেসে বলল। অভিজ্ঞদের মত হচ্ছে আগ্রায় গিয়ে তাজমহল না দেখা যেমন অপরাধ, দার্জিলিং এসে টাইগার হিলে সূর্যোদয় না দেখাও ততখানি অপরাধ। দিশারি ফোরন কাটে। তাই আমরা অপরাধ থেকে বাঁচতে হাড় হিম করা ভোর রাতের শীতকে কাঁপতে থাকা বুড়ো আঙুল কোনো রকমে দেখে ছুটে চলছি টাইগার হিলের দিকে। ওরা টাইগার হিলে পৌঁছে দেখে সারি সারি গাড়ি। নির্দিষ্ট পয়েন্টের অনেকটা আগে ওদের গাড়ি পার্ক করা হলো। গাড়ি থেকে নেমে দ্রুত রওনা হলো উঁচু স্থানটির দিকে, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। বিভোর ধারার হাত শক্ত করে ধরে রেখেছে সায়ন দিশারির হাত। উঁচু স্থানটিতে গিয়ে দেখে জায়গা নেই অবস্থা। এই ভিড়ের মধ্যে ধারা বিভোর পূর্ব দিকের কোনায় গিয়ে দাঁড়ায়, আর দিশারি সায়ন উত্তর দিকে। দর্শকদের বেশিরভাগই বাঙালি এবং তারা ক্যামেরা মোবাইল নিয়ে রীতিমতো যুদ্ধংদেহী একটা ভাব ফুটিয়ে তুলেছে। সূর্যোদয় তো নয়, যেন বাঘ আসবে। বিভোরকে ঘেঁষে ধারা দাঁড়ায়। তার পরনে ফতুয়া আর ট্রাউজারই রয়েছে। গাড়িতে থাকাকালে দিশারি থেকে শাল নিয়ে পড়েছে। জ্যাকেট নাকি সে খুঁজে পায়নি। এখন শীতে কাঁপতে হচ্ছে। বিভোর ধারাকে বলল। আমার শাল ভালো লাগে খুব, আপনি চাইলে আমার জ্যাকেট নিতে পারেন আর আমার শালটা দিতে পারেন। অথচ বিভোরের শাল একদমই পছন্দ না, প্যারা মনে হয়। তবে এখন কেন মিথ্যা বলল সে জানে না। ধারা বলল। না না, ঠিক আছে। ধারা শীতের প্রকোপে কাতর স্বরে হু হু করতে থাকে। বিভোর আর কিছু না বলে দ্রুত জ্যাকেট খুলে ধারাকে পরিয়ে দেয়, শাল টেনে নেয়। আকস্মিক ঘটনায় ধারা হতবিহ্বল, কিন্তু কিচ্ছুটি বলল না। অদ্ভুত ভালো লাগা অনুভূতি হচ্ছে। আকাশের আলো ফুটি ফুটি অবস্থা দেখে উত্তেজনা শুরু হয়ে গেল। মোবাইল ক্যামেরা নিয়ে ঠেলা ধাক্কা দিয়ে অনেকেই সামনে যাবার চেষ্টা করছে। সূর্যোদয়ের সময় চলে আসে। সূর্যের আভাস দেখা পাওয়া মাত্রই প্রচণ্ড শীতের মধ্যে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। একটা বিশৃঙ্খলা তৈরি হলো। কে কাকে টপকাবে, কে আগে ছবি তুলবে, কে আগে শোভার চোটে আকুল হবে। এই কারণে ন্যূনতম সভ্যতা এবং সৌজন্য ভুলে গিয়ে একটা চূড়ান্ত পরিকিমরি পরিস্থিতি। সূর্যের আবার যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় স্পর্শ করলো, তখনই উপস্থিত জনতা একসঙ্গে হো করে উঠে। সিটির তীক্ষ্ণ আওয়াজে ভরে গেল ভোরের পাহাড়। সূর্য উঠছে। সূর্যোদয়ের মুহূর্তে সবাই কাঞ্চনজঙ্ঘার চূড়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। সে এক মুগ্ধকর দৃশ্য, যার বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। এমন স্পষ্ট সূর্যোদয় দেখা কপালও বটে। সূর্য একটু একটু করে উঠতে গিয়ে মনে হলো যেন হঠাৎ করে লাফ দিয়ে পরিপূর্ণতা পেল। ঠিক যেন একটা আগুনের বল কাঁপছিল এলোমেলো ভাবে, আর মনে হচ্ছিল যেন কেউ খেলছে আগুনের বল নিয়ে। মনে হচ্ছিল কেউ যেন এটাকে গোল করে আকার দেবার চেষ্টা করছে। সেই আলোর রশ্মির কোমল রূপের কোনো তুলনা নেই। ধারা বিভোরের এক হাতের বাহু খামচে ধরে খুশিতে। সে সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে চোখে হাসি। খুশিতে কাঁপছে সে, বিড়বিড় করছে।
এত সুন্দর, উফ এত সুন্দর। বিভোর হাসে। সূর্যোদয়ের সৌন্দর্যের ছিটা যেন ধারার গায়ে পড়েছে। কি মোহনীয় মায়াবী মুখ। প্রেমে পড়ে যাচ্ছে কি সে? ভালো লাগাটা কি ভালোবাসার রূপ নিচ্ছে? আর ধারার বয়ফ্রেন্ড সে কোথায়? সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার চূড়াতে পড়তেই তা লাল আভায় ভরে গেল। আস্তে আস্তে সাদা বরফের পাহাড় পরিণত হলো সোনালী পাহাড়ে। যেন রং যেন গলে গলে পড়ছে। পূর্ব আকাশে উকি দেওয়ায় সূর্য তখন কাঞ্চনজঙ্ঘার গায়ে শ্বেত শুভ্র পর্বতের এরূপের সাক্ষী হলো ধারা। বিভোর আরো শত শত মানুষের জোড়া চোখ। তখন চারিপাশে ক্যামেরা ক্লিক ক্লিক, সবাই মুহূর্ত বন্দি করার চেষ্টায়। পাহাড়ের চূড়ায় উদীয়মান সূর্যকে প্রণাম জানাতে শুরু করেন অসংখ্য সূর্য পূজারী। অনেকে ব্যস্ত হয়ে পড়ে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে টাইগার হিল থেকে মাত্র 30 রুপিতে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়, সিকিম, নেপাল সীমান্ত অন্যান্য পাহাড় দেখতে। এত হই হইয়ের মধ্যে পাহাড়ের উত্তর কোণায় চোখে পড়ল ধারা এবং বিভোরের। সেদিকটায় কেউ ফিরেও তাকাচ্ছে না। ধারা শুষ্ক মুখে বলল, পাহাড়ের এক কিনারে তুমুল হই হট্টগোল আর সূর্য দেখে ফেলার উল্লাস, অন্য কিনারটা শান্ত, একলা, তাই না বিভোর সাহেব? বিভোর মাথা নাড়ায়, ছোট করে জবাব দেয়। হুম। তারা দুজন যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে অনেক দূরে ছোট্ট একটা পাহাড়ি গ্রামে পা টিপে টিপে ঢুকছে সূর্যের আলো। কয়েকটা কুড়ে ঘর, কিছু ছোটখাটো ক্ষেত, এইটুকুই অস্তিত্ব গ্রামটার। গ্রামটায় হয়তো শখানে কি তারও কম বাসিন্দা জমায়েত। কোনো তারা নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু নীরবে নিশ্চিন্তে থাকাটুকু আছে। ধারা আক্ষেপ করে বলল, গ্রামটাতেও সূর্যোদয় হচ্ছে, কিন্তু সেই সূর্যোদয়ের কোনো জনপ্রিয়তা নেই, খ্যাতি নেই, উদযাপন নেই। বিভোর একদৃষ্টে গ্রামটা দেখছে, সে তাল মিলায়। এখানে যে কেউ চাইলেই দেখতে পারে ছোট্ট সেই গ্রামের সূর্যোদয়। এখানে কোনো উদ্যোগ আয়োজন নেই, কোনো পূর্ব পরিকল্পনা, কোনো অপেক্ষার প্রয়োজন নেই। ধারা বলল, আচ্ছা, কখনো কি কোনো ক্যামেরা ফ্ল্যাশের আলো ছুটেও যায়নি তার দিকে? কি নাম গ্রামটার? বিভোর জানায় সে জানে না, কাউকে জিজ্ঞাসা করা হয়নি কখনো। কাঞ্চনজঙ্ঘায় সূর্যলোকের সোনালী আভার পাশাপাশি একটা অনামী পাহাড়ি গ্রামের শরীরে ভোর হয়ে যাওয়া সাক্ষী হলো ওরা দুজন। ধারা বিভোর দুজনের মনে তৃপ্তি, সুখ, খ্যাতি আর আলোর ঠিক উল্টো দিকে দাঁড়ানো এই গ্রামটার কাছে ভোর রাতে ঘুম থেকে ওঠার সার্থকতা দেখতে পাচ্ছে তারা। কিছুক্ষণ পর ধারা ঘোর লাগা গলায় বলল, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য জীবনের শ্রেষ্ঠতম একটা দিন পেলাম, শ্রেষ্ঠতম সৌন্দর্য দেখলাম। জবাবে বিভোর মুচকি হাসলো। টাইগার হিলে ভোরবেলা অনেকে ফ্লাক্সে করে গরম গরম ব্ল্যাক কফি বিক্রি করে, বেশিরভাগ নারী বিক্রেতা। কনকনে শীতে কফির চুমুকে মন জুড়িয়ে যায়। সেই স্বাদ নিল ওরা চারজন। তারপর আরো কিছুক্ষণ দিশারি ধারা সায়নের ফটোশুটে সাহায্য করে বিভোর। নিজে ছবি তুলেনি একটাও। ধারার অস্বস্তি হচ্ছিল ছবি তুলতে, কিন্তু দিশারি জোরাজুরিতে বাধ্য হয়। ক্যামেরায় ছবি তুলে দেওয়ার সময় বিভোরের চোখ বারবার আটকে যাচ্ছিল ধারাতে। নামার সময় দেখা মিলল পাহাড়ের ভাজে ভাজে প্রার্থনা লেখা বর্ণময় কাপড়ের পতাকা। দার্জিলিংয়ের আরও একটা চেনা বৈশিষ্ট্য এটি। মূলত বৌদ্ধ ধর্মের এই প্রেয়ার ফ্ল্যাগ পাহাড়ি এলাকার অন্যান্য ধর্মস্থানেও দেখা যায়। দিশারি ধারা আগে আগে হাঁটে। সায়ান বিভোরকে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি মিয়া? তুমি কি ডুবে ডুবে জল খাচ্ছ? বিভোর হেসে সায়ানকে থাপ্পড় দিয়ে বলল, শালা বেশি বুঝিস। সায়ান একটু ভাব নিয়ে বলল, মামা অনেক মেরেছ আমায়। এবার আমার জুলিয়েটকে বলে দিব তুমি বিবাহিত, তোমার বউ পালিয়েছে, কারণ তোমার পুরুষত্বের সমস্যা। তারপর জুলিয়েট তোমাকে পাত্তা দিবে না। প্রতিশোধ, বুঝছো মামা? প্রতিশোধ। সায়নের কথা শুনে বিভোর ডাকাতের মতো হো হো করে হেসে উঠল। জিপে উঠে দিশারি বলল, নেক্সট প্ল্যান কি? বিভোর আয়েসি ভঙ্গিতে সিটে হেলান দিয়ে চোখ বুজে তারপর দায়সারা ভাবে বলল, তোরা প্ল্যান কর। সায়ন কপট রাগ নিয়ে বলল। শালা তোর আনছি কেন? বিভোর ভারী ইনোসেন্ট চোখে তাকায় জিজ্ঞাসা করে, কেন এনেছিস? আর তুই এনেছিস কখন? নিজের টাকায় না আসলাম। সায়ন ভোতা মুখে বলল, আমার রিকোয়েস্ট রাখতেই তো আইসোস। বিভোর চোখ বুঝতে বুঝতে উত্তর দেয়। ও, বিভোরের ঘাটতারামি দেখে ধারা চাপা হাসে। দিশারি বিভোরকে ঝাঁকি দিতে বিভোর তেলে বেগুনে জ্বলে উঠল। শরীরে হাত দিতে কতদিন না করছি। দিশারি গলায় জোরে দ্বিগুণ করে বলল, ওরে আমার শাহরুখ খান, কই থেকে আইসে রে? গায়ে হাত দিলে কি শরীর নষ্ট হয়ে যাইব? সুন্দর হয়েছিস বলে অহংকারে মইরা যেতেছ। বিভোর রাগে বলল। আমারে চেতাইস না দিশা। দিশারি ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপ করে, মাইয়া মানুষ শৈলে তোরে জ্বালানি উঠা যায়, তাইলে কি ধইরা নিব তুই পুরুষ না? তুই দিশা বাকিটা উচ্চারণ করবি না। আমি মোটেও তেমন না। আমার বউকে অবশ্যই ছুঁতে দিব, আর আমিও। কথার মাঝে বিভোরের চোখ পড়ে ধারার চোখে। ধারায় তো তার বউ। বাকি কথাটা আটকে যায়। ধারা বিভোর দুজনে চোখ সরিয়ে নেয়। দিশারি বলে, ওলে মামালে, তো বিয়েটা কোন দিন করবি শুনি? বিভোর পাশ কাটাতে কাটাতে বলল, মাথা ব্যথা করছে, চুপ কর। সায়ান তখন বিড়বিড় করে। কাচ্চা কুন্নি, দিশারি চোখ সরু করে বলল,
তুই কিছু বললি? সায়ন সাফ নাকচ করে। না না, আমার কি সাধ্য আছে তোরে কিছু বলার? দিশারি সরু চোখে বিভোর সায়নকে পরখ করে কয়েকবার, তারপর গোমরা মুখে বলল, কোনো প্ল্যানিং করবি না কেউ? বিভোর চোখ বুঝে অবস্থা রেখেই বলল। কই যেতে চাস? ধারা আগে আগে বলে। ঝর্ণা আছে? বিভোর চোখ খুলে দিশারি লাফিয়ে উঠে বলে, ইয়েস, ঝর্ণায় গোসল করব। এখন গোসল করলে শীতে মরে কাঠ হয়ে যাবি। 12টায় গেলে ঠিক আছে। সায়ন আর মোরা ভেঙে বলল, এখন আর জার্নি সম্ভব না, ঘুম হয় নাই। কতক্ষণ ঘুমাইতে হইব? আর উর্মি তো হোটেলে রয়েছে। তাহলে হোটেলে ফিরছি, বলল বিভোর। সায়ন ঘাড় কাত করে। কিছু সময়ের ব্যবধানে ওরা হোটেলের সামনে চলে আসে। দিশারি সায়ন রুমে চলে যায়। বিভোর হোটেলের পাশে এক রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্য। ধারা সেটা খেয়াল করে। তার ইচ্ছে হচ্ছিল বিভোরের পাশে গিয়ে বসে কফি খেতে, কিন্তু কি মনে করে যেন আর গেল না। সব ইচ্ছেকে প্রাধান্য দিতে নেই। গোপনে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে আসে। ঠিক 11:30 ওরা সবাই বের হয়। জিপ ভাড়া করে যাত্রা শুরু করে রক গার্ডেনের উদ্দেশ্যে। কথায় কথায় ধারা প্রশ্ন করে, দার্জিলিং এর এত জনপ্রিয়তা কেন? পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ দার্জিলিংকে চেনে কি করে? দিশারি বলল, কি বলিস পাগলের মতো কথাবার্তা? জনপ্রিয় কিভাবে হলো এটা আমরা কিভাবে জানবো? বিভোর দিশারি ধমক দিয়ে বলল। কি প্রশ্ন করছে এমন? এটার উত্তর অবশ্যই আছে। দিশারি বলল, তাহলে তুই বল। বিভোর বলল, শিওর না, সম্ভবত দার্জিলিং এর জনপ্রিয়তার কারণ ছিল তখনকার কলকাতার সিনেমা, যেখানে দার্জিলিং এর দৃশ্য দেখানো হতো প্রচুর। কলকাতার টালিগঞ্জের ছবির নায়ক নায়িকাদের প্রিয় লোকেশন ছিল দার্জিলিং। এছাড়াও বড়দের উপন্যাসেও ছোটদের রহস্য গল্পেও দার্জিলিং এসেছে বারবার। সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র গোয়েন্দা ফেলুদার প্রিয় জায়গা ছিল এই পার্বত্য শহরটি। দিশারি চোখ বড় বড় করে বলল। বাবা। বিভোর হাসে। ধারা ঢোক গিলে প্রশ্ন করে, আপনার কিভাবে ইচ্ছে হলো দার্জিলিং আসার? আর প্রথম কখন এসেছেন? যেহেতু আমি সত্যজিৎ রায়ের অন্ধভক্ত, তাই দার্জিলিং যাবার ইচ্ছে ছোটবেলায় হয়েছিল। অবশেষে গত 5 বছর আগে দার্জিলিং আসি প্রথম। ধারা বিভোরের উত্তরগুলো ভারী এনজয় করছে। প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে। বিভোর জবাব দেয়, আচ্ছা দার্জিলিং মোট কয়টা প্লেস আছে দেখার মতো? আমার জানা মতে ছোট বড় মিলিয়ে 29টি প্লেস আছে দার্জিলিং এ। নামগুলো জানেন? বলুন। বলতে হবে? আচ্ছা আপনি গুনুন, আমি বলছি। ধারা হেসে বলল, ওকে। বাতাসিয়া লুপ, দারি মনেস্টারি, রক গার্ডেন, গঙ্গামায়া পার্ক, জাপানিজ পিস টেম্পল, আভা আর্ট গ্যালারি, বাডওয়ান মহারাজার প্যালেস, তেনজিং নোরকের বাসভবন, রেল স্টেশন, ডারহাম টাউন হল, ক্যাপিটাল ক্লক টাওয়ার, ঘুম মনেস্টারি, লয়েড বোটানিক্যাল গার্ডেন, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, চৌরাস্তা, ট্যুরিস্ট ইনফরমেশন অফিস, তেনজিং রক, অবজারভেটরি হিল, মহাকাল টেম্পল, ভুটিয়া বস্তি মনেস্টারি, তিব্বতী রেফিউজি সেলফ হেল্প সেন্টার, স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক, রিনক মল, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, জোড়বাংলো, সেন্ট জোসেফ স্কুল, টাইগার হিল, ঘুম রেল স্টেশন, টেম্পল, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। বিভোর একদম এসবগুলো নাম বলে। তারপর ধারার দিকে তাকায়। দেখে ধারা নয়, শুধু দিশারি, উর্মি, সায়ন সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। ধারা চোখ বড় বড় রেখে বিড়বিড় করে, উফ আল্লাহ, এত প্লেস কবে ঘুরবো আমরা? বিভোর হালকা হেসে উত্তর দেয়, আজ আমরা দূরের প্লেস ঘুরছি যে, তাই সময় যাচ্ছে অনেক। আগামীকাল একসাথে অনেকগুলো প্লেস দেখা হয়ে যাবে। ধারা বলল, তাই বলুন। আচ্ছা এখন আমরা যেখানে যাচ্ছি এর নাম কি? বিভোরের আগে ড্রাইভার উত্তর দিল, রক গার্ডেন। রক গার্ডেন মূলত পাহাড়ের নিচে কতগুলো পাথরের উপর দিয়ে প্রবাহিত একটা ঝর্ণা, যা দার্জিলিং এর ম্যাল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। রক গার্ডেনে যেতে হলে পাহাড়ের নিচে নামতে হয়। দার্জিলিং শহর থেকে অনেক নিচে এটি অবস্থিত। যাওয়ার রাস্তা অসম্ভব রকমের সুন্দর। ধারা নিজের আনা ক্যামেরা দিয়ে চারিপাশে ক্লিক করে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। জিপ ক্রমাগত একটা করে তীক্ষ্ণ বাঁক পেরিয়ে নিচে নামছে। পথে অনেক চা বাগান চোখে পড়ছে। মুগ্ধ হয়ে সবার নয়ন জোড়া তাই দেখছে। আকস্মিক দিশারি চিৎকার করে, গাড়ি থামান, গাড়ি থামান। দ্রুত পাশ কেটে জিপ থামে। সায়ন চোখ কটমট করে তাকায়, কিরমির করে বলে, কি হয়েছে তোর? দিশারি জবাবে হাসে। দরজা খুলে নেমে পড়ে। তারপর উকি দিয়ে উর্মিকে বলল, এত সুন্দর জায়গা ফটো সেশন করবে না? তাড়াতাড়ি নামো। এত সুন্দর জায়গায় ছবি না তুলে জীবন বৃথা। দিশারির কথা শুনে সায়নের রাগ উঠলেও বিভোরে যেন একটু হাসলো।
উর্মি নামে। সায়ন বিরক্তি নিয়ে দুজন রমণীর ফটোগ্রাফি করে 20 মিনিটের মতো। একপাশে পাহাড়ি রাস্তার একপাশে চা বাগান, দূরে পাহাড়ের উপর মেঘমালা ঘনীভূত হতে শুরু করেছে, তার সাথে হিমেল হাওয়া। আহা, সে যেন এক অপার্থিব পরিবেশ। আবারও যাত্রা শুরু হয়। চারিপাশ দেখতে দেখতে রক গার্ডেনে পৌঁছালো গাড়ি। গাড়ির ড্রাইভারের কাছে বিভোর 2 ঘন্টা সময় নিয়েছে, বিনিময়ে রুপি দিতে হচ্ছে 3 গুণ। রক গার্ডেনের প্রবেশের ফি জনপ্রতি 10 রুপি। ওরা টিকিট কেটে রক গার্ডেনে প্রবেশ করে। ধারা যা দেখছে তাতে মুগ্ধ হচ্ছে। রক গার্ডেন একটা ঝর্ণা, পাশে বাগান আছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে। ঝর্ণাটা এত বেশি বড় না, কিন্তু অপূর্ব সুন্দর। ঝর্ণা থেকে ঝর্ণার চারিপাশে বেশি সুন্দর। ঝর্ণার উপরের দিকে উঠার জন্য সিঁড়ি দেওয়া। আশেপাশে মানুষ খুবই কম, বেশিরভাগ মানুষ বিকালের দিকে আসে ঝর্ণা দেখে। দিশারি নিরাশ হয়। চারিপাশ মুগ্ধকর হলেও সে ভেবেছিল ঝর্ণার পানি অনেক উপর থেকে পড়বে আর নিচে দাঁড়িয়ে থেকে বাহুবলী মুভির নায়িকার মতো ভিজবে, কিন্তু তেমনটা হওয়ার কোনো পথ নয়। এক পাথর থেকে অন্য পাথরে পানি পড়ছে, দাঁড়ালে শুধু পা ভিজবে। বিভোর ব্যাকপ্যাক, ক্যামেরা, জুতা সায়নের সামনে মাটিতে রেখে বলল, আসছি আমি। সায়ন বলল। কই যাস? বিভোর যেতে যেতে বলল। বিভোর আসছি তো, দাঁড়া। ঝর্ণার পানিকে অনুসরণ করে পাথর বেয়ে নিচে নামতে থাকে। ধারা নিজের অজান্তে চিৎকার করে বলে, সাবধানে। তারপর কি মনে করে বিভোরের ব্যাকপ্যাক, জুতা, ক্যামেরা মাটি থেকে তুলে বুকে আগলে নেয়। বিভোর কয়েক মিনিট পর আসে, হেসে বলে, দিশা, গোসল করতে পারবি? নিচে একটা বড় গর্ত হয়েছে, ঝর্ণার পানি সেখানেই পড়ে, একদম স্বচ্ছ পানি। দিশারি লাফিয়ে ওঠে খুশিতে। ধারাও খুশিতে হাসে, তারও ইচ্ছা ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভেজার। সায়ন উর্মিকে বলে। চলো ভেজে। উর্মি নাকচ করে। সায়ন কোনোভাবে উর্মিকে রাজি করাতে পারেনি। সায়ন বুঝতে পারছে উর্মি ঘুরতে এসে খুশি নয়, কিন্তু কেন? সবার যাবতীয় জিনিসপত্র উর্মির কাছে রাখা হয়। নামার পথে ধারা দিশারি সমস্যা হচ্ছিল, পাথর পিচ্ছিল খুব। বিভোর ধারার হাত ধরে সায়ন দিশারির ধীরে ধীরে নেমে আসে শেষ পাথরটায়। সামনেই অনেকটা জায়গা জুড়ে স্বচ্ছ ঝর্ণার পানি উপর থেকে পড়ছে, চারিপাশে শুধু ঝর্ণার পানির আওয়াজ। ধারা অবাক চাহনিতে হাঁ হয়ে বিভোরের আগে এগিয়ে দাঁড়ায়, চোখ ঘুরিয়ে চারিপাশ দেখে। কি সুন্দর! কথাটা বলার জন্য যখনই ধারা ঘুরে দাঁড়ায় বিভোরের দিকে, সায়ন বিভোরকে ধাক্কা দেয়। বিভোর টাল সামলাতে না পেরে ধারাকে জাপটে ধরে পানিতে পড়ে যায়। ধারা ভয়ে চোখ খিচে এক হাতে বিভোরের শার্টের কলার খামচে ধরে, অন্য হাতে পিঠের শার্ট। সায়ন দিশারির কলকলিয়ে হেসে ওঠে। দুজন পানির নিচ থেকে দ্রুত উঠে দাঁড়ায়। ততক্ষণে তাদের এক ডুব হয়ে গেছে। দুজন দুজনের শরীরের উষ্ণতা অনুভব করে। ঝর্ণার ঠান্ডা জলও শরীরের গভীর উষ্ণতা সরাতে পারেনি। ধারা বড় বড় চোখ মেলে বিভোরের দিকে তাকায়, তার দৃষ্টি স্থির। বিভোরে ঠোঁট লাল, আগে খেয়াল করেনি ধারা। কপালে ছড়িয়ে থাকা চুল ভিজে নাক চোখ ঢেকে দিয়েছে বিভোরের। ধারা এক হাতের এক আঙ্গুল দিয়ে কপাল থেকে চুল সরিয়ে দেয়। তখন ধারার হাত কাঁপছিল বোধ করি। বিভোরের দৃষ্টি ধারার চোখে নিবদ্ধ। সেই দৃষ্টিতে ছন্নছাড়া মনে শুভ সেই ক্ষণে দুটি মনে প্রেমের প্রলয় ঘটে নীরবে। দিশারি দুষ্টু মুখভঙ্গি করে সায়নকে পিছন থেকে জোরে ধাক্কা মারে। সায়ন বিভোরের ধারার পাশে পড়ে। আওয়াজ হয় জোরে। ধারা সচকিত হয়ে সরে যেতে চাইলে বিভোর যেন আরো শক্ত করে আঁকড়ে ধরে। দিশারি ঝাঁপ দিয়ে নামে। বিভোরের খেয়াল হয় দ্রুত ধারাকে হাতের বন্ধন থেকে মুক্ত করে সরে আসে। প্রায় 20-30 মিনিট পর সবাই উপরে উঠে আসে। রোদে দাঁড়িয়ে রক গার্ডেনের ফটো সেশন করে। ততক্ষণে অনেকখানি শুকিয়ে যায় কাপড়। বিভোর ভেবেছিল দিশারি যখন শুরু থেকে ইচ্ছে গোসল করার, হয়তো কাপড় নিয়ে এসেছে, কিন্তু আনেনি। রক গার্ডেন থেকে বেরিয়ে আসে ওরা। জিপ যাত্রা শুরু করেছে মিনিট 3 আগে। ধারার চোখে মুখে লজ্জার আভা, নিজেকে গুটিয়ে রাখছে। মাঝে মাঝে মৃদু হাসছে বাইরে তাকিয়ে। কেন হাসছে নিজেও জানে না। জানালা দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। পাহাড়ের মাঝে মাঝে বসতি। জানালা দিয়ে মাথা বের করে নিচে তাকায়। নিচে থেকে যেমন পাহাড়ের উপরের বাড়িগুলো খুব ক্ষুদ্র দেখায়, আবার উপর থেকে নিচের বসত বাড়িগুলো খুব ক্ষুদ্র দেখায়। বিমানের উপর থেকে যেমন সবকিছু ক্ষুদ্র দেখায়, তেমনি পাহাড়ের উপর থেকে নিচে সমতল ঘর বাড়িগুলো তেমন দেখায়। অনেক উপরে ওঠার পর মেঘের জন্য আর নিচে সবকিছু দেখা যাচ্ছে না, কেমন ঝাপসা দেখাচ্ছে সব। দিশারি ধারার হাত খামচে ধরে রেখেছে। পাহাড়ি রাস্তাগুলোর মোড়গুলো ভয়ঙ্কর, মাঝে মাঝে 180 ডিগ্রি টার্ন। পাশে তাকালেই পাহাড়ের পাদদেশ। কোনোভাবে পড়লে নিজের কে খুঁজে পাওয়া যাবে না, কেউ মনে হয় না খুঁজতেও আসবে। মাঝপথে বিভোর গাড়ি থামাতে বলে ড্রাইভারকে। সবাইকে নিয়ে অরেঞ্জ ভ্যালি টি স্টেটে একটু নেমে সময় কাটায়। তারপর আবারও জীবযাত্রা শুরু করে। সন্ধ্যার পূর্ব হোটেলে ফেরা হয়। যে যার মতো ফ্রেশ হয়ে মুসলিম রেস্টুরেন্টে গরম পেট ঠান্ডা করে। সন্ধ্যার পর সায়ন দিশারির রুমে আসে। দিশারি দরজা খুলে বিস্ময়ে প্রশ্ন করলো, ও মা, আমার রুমে তো গার্লফ্রেন্ডের সাথে লুতুপুতু শেষ? সায়ন আওয়াজ করে দরজা লাগায়। মতিগতি ভালো ঠেকছে না সায়নের। দিশারি সাবধানে প্রশ্ন করে, এনিথিং রং দোস্ত? সায়ন টেবিলে রাখা পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে সোফায় বসে। দিশারি খিটখিট করে বলে উঠল, ঢং ধরছত কেন? কিছু জিগাইছি না? সায়ন তাকায়, চোখ লাল। দিশারি দৌড়ে এসে সায়নের পাশে বসে। সায়ন চোখ সরিয়ে নেয়। দিশারি সায়নের মুখ নিজের দিকে ফিরিয়ে বলে, কি হয়েছে বল? সায়ন দিশারির হাত সরিয়ে দেয়, রাগ নিয়ে বলে,
ওর মেয়ে কথা কথা ঝগড়া শুরু করে আসার পর থেকে। ওর জন্য দার্জিলিং আসা, কিন্তু ওরই আগ্রহ নাই কোনো। এমনকি আমাকে পাত্তা দিচ্ছে না, মূল্য দিচ্ছে না, যাচ্ছে তাই ব্যবহার করছে। এত খরচ করে সময় বের করে এসে লাভটা কি হলো? আমার ওরে কিছু বলা যায় না, বালের প্রেম। ও হে ব্যাপার। আরে ভাবিস না, হয়তো কোনো কারণে আপসেট, তাই মন বসাতে পারছে না। দিশারি বিছানায় এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে, তারপর বলে, যা যা উর্মির কাছে যা, রাগ না দেখে সুন্দর করে কথা বল, সমস্যাটা কি জানার চেষ্টা কর। সায়ন গলা উঁচু করে বলে, তোর বলে দিতে হবে না, চেষ্টা করছি, কাম হয় নাই। তাহলে আর কি করার, ঘুমাইতে দে। মাত্র 7টা বাজে, ঘুমাইবি? ঠান্ডা লাগতেছে, টায়ার্ড আমি খুব, শুয়ে থাকমু, বাতি নিভা। পারতাম না। দিশারি কপাল কুঁচকে বিছানা থেকে নামে, বাতি নিভিয়ে ডিম লাইট জ্বালায়, তারপর শুয়ে পড়ে। সন্ধ্যার পর কুয়াশায় চারিপাশে ছেয়ে যায়, ঠান্ডা পড়ে খুব, যদিও শরৎকাল, তবুও। সায়ন একা ঝিম মেরে অনেকক্ষণ বসে থাকে। দিশারিকে ডাকে, দিশারি উত্তর দেয় না। সায়ন ফুসফুস করে থাকে, বলে, তোর রুমে আইসে দেখে ভাব বাইরে গেছে। দিশারি নিশ্চুপ, সে শুনছে, টিপে টিপে হাসছে, কিন্তু উত্তর দিচ্ছে না। সায়ন বড় বড় পা ফেলে দিশারির পাশ ঘেঁষে শুয়ে পড়ে উল্টোমুখী হয়ে। দিশারি হুঙ্কার দেয়, ঘেইসা শুইছিস কেন? তুই কথা কস না কেন? ইচ্ছে হইতেছে না তাই। আমার ইচ্ছা হয়েছে তাই শুয়েছি। দিশারি আর জবাব দেয় না, কিঞ্চিত কপাল কুঁচকে কম্বল মুড়ি দিয়ে চোখ বুজে, কিন্তু হাঁসফাঁস লাগছে। এরকম পাশ ঘেঁষে একটা ছেলে শুয়ে আছে। দিশারি মিনমিনিয়ে গলায় বলল, সায়ন যা বের হইয়া। উর্মির কাছে যাবো না। বিবরের কাছে যা। রুমে নাই। কই গেছে? জানি না। দিশারি উঠে বসে। সায়ন তাকায়। দিশারি বলল, আমার রুমে যে আইসোস, তোর গার্লফ্রেন্ড মাইন্ড করবো? করুক। ব্রেকআপ করবো যখন বুঝবি। করুক। দিশারি চুল খোপা করে পা ভাঁজ করে বসে, ফেসবুকে লগ ইন করে। সায়ন হাঁ হয়ে দিশারিকে দেখে। দিশারির প্রতি তার একটা দুর্বলতা আছে, একটা অনুভূতি আছে, ফ্রেন্ডের চেয়েও বেশি কিছু মনে হয়, কিন্তু কি সেটা কখনো তদন্ত করতে ইচ্ছা হয়নি। বিশেষ করে দিশারির ঘাড়ে ভেসে থাকা রগ আর কালো ছোট তিলটা বেশি ভালো লাগে। সায়ন চোখ সরিয়ে নেয়, চোখ বুজে। বুকে তোলপাড় হচ্ছে। সায়ন শোয়া থেকে দাঁড়ায়। আসছি বলে বের হওয়ার উপক্রম হয়। দিশারি বিছানা থেকে নামতে নামতে বলল, রাগ করেছিস? সায়ন থমকায় না, না তাকে উত্তর দেয় না। দিশারি সামনে এসে দাঁড়ায়, মুখটা দেখে বলল, ওমা, রাগে নাকটা লাল হয়ে গেছে বাচ্চাটার। সায়ন তাকায় দিশারির দিকে। দিশারির ঘাড়ের তিল চোখে জল জল করে উঠল। তিল আর ঠোঁটের হাসি একত্রে মিলে দিশারিকে স্নিগ্ধ দেখাচ্ছে। সায়ন আবেগের তাড়নায় ভুল করে বসে। দিশারি সায়নকে ঠেলে সরিয়ে দেয়, ঘাড়ে হাত রেখে চিৎকার করে উঠে, এটা কি করলি তুই? সায়নের শরীর গরম হয়ে আসে, ঠোঁটে এক হাত রেখে চোখ খিচে নিজের অজান্তে কি করে বসলো সে। দিশারির কান্নার আওয়াজ আসছে কানে। সায়ন কথা বলার ভাষা হারায়। এগোতে এগোতে আমতা আমতা করে বলে, দিশু শোন, আমি দিশু প্লিজ। তুই বের হয়ে যা। দিশারি সায়নের কথা না শুনে ঠেলে বের করে দেয়, মুখের উপর দরজা লাগিয়ে দেয় ঠাস করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।